মায়ের বান্ধবীর ছেলের বিয়েতে এসে নিজের বিয়ে হয়ে যাবে একদমই ভাবতে পারেনি সিতারা। আজ তার মায়ের বান্ধবীর ছেলের বিয়েতে এসেছিল সে। কিন্তু বিয়ে পড়ানোর সময় কনের রুমে গিয়ে কনেকে ডাকতে গেলে দেখা যায় কনে রুমে নেই। চারিদিকে খুঁজে দেখে কিন্তু কোথাও পাওয়া যায় না তাকে। এক প্রকার কানাঘুষা শুরু হয় তখন। বিয়েতে তেমন কেউ ছিল না, খুব সিম্পল ভাবেই বিয়েটা হচ্ছিল। তবে এখন বিয়ের কোণে পালিয়ে যাওয়ায় অনেক লজ্জায় পড়েন কনের বাবা। অন্যদিকে কনের বাবা হচ্ছেন সিতারার বাবা ইফাজ ইমরানের বিজনেস পার্টনার রহিম মাহমুদ। হঠাৎ করে কি যেন ভেবে রহিম মাহমুদ সিতারার বাবাকে ডাকলেন। তারা দুজন আলাদা কথা বলতে লাগলেন। অন্যদিকে শাইয়ানের মা অর্থাৎ সিতারার মায়ের বান্ধবী সিতারার মাকে নিয়ে এক পাশে গেলেন। তারাও কথা বলতে লাগলেন। কাজী এখনো বসে আছেন। সিতারা তখন ঘরের এক পাশে দাঁড়িয়ে ছিল। একটু পর ইফাজ সাহেব এসে সিতারাকে বলেন, সিতারা মা, আমার একটা কথা রাখবে? সিতারা কিছু বলতে যাবে তখনই সুমি বেগম অর্থাৎ সিতারার মা ও শায়ানের মা আফরোজা সুলতানা এসে উপস্থিত হলেন। সুমি বেগম বললেন, কিরে মা, বল, রাখবি? সিতারা কিছু না ভেবেই বলল, জি মা, বলো। সুমি বেগম আফরোজা বেগমের কাঁধে হাত রেখে বললেন, শোন মা, বাবা মা যা করেন ভালোর জন্যই করেন, বুঝেছো? এই যে দেখো, এইটা আমার ছোটবেলার বান্ধবী, ওর ছেলে সাফওয়ান আদনান শাইয়ান একজন ডাক্তার। এখন এই পরিস্থিতিতে আমি চাই তোমার সাথে ওর বিয়ে দিতে। শাইয়ান ছেলেটা খারাপ না, আর তোমার আন্টিও খুব ভালো। আমার বিশ্বাস তোমাকে খুব ভালো রাখবে ওরা। হ্যাঁ, আমি মানছি তোমার বয়স কম, তবে এই অবস্থায় আর কিছু করার নেই। আশা করি তুমি আমার আর তোমার বাবার উপরে কিছুই বলবে না। যাও, শাইয়ানের পাশে গিয়ে বসো। আজ এক্ষুনি তোমার সাথে ওর বিয়ে হবে। ততক্ষণে তোমার জন্য শপিং করে আনবে তোমার আন্টি। সিতারার মনে হাজারো কথা থাকলেও বলতে পারল না। শুধু চোখ দিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর। রহিম মাহমুদ এসে সিতারাকে শাইয়ানের পাশে বসিয়ে দিলেন। অতঃপর একসময় তাদের বিয়েটাও কমপ্লিট হয়ে গেল। বিয়ে শেষ হওয়ার আধা ঘন্টা পর আফরোজা বেগম শপিং করে বাসায় ফিরলেন। আফরোজা বেগম পার্লারের কাজ জানেন, তাই তিনিই সিতারাকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এরপর সিতারার বাবা মা সিতারাকে সুন্দরভাবে বিদায় দিলেন। বাসর ঘরে এসে সিতারা এক কোণে বসে রইল। তার মন এখনো ভারী, চোখে বিষণ্ণতার ছায়া। ঘরের সাজসজ্জা অত্যন্ত স্নিগ্ধ হলেও সিতারার মন খারাপের ছাপ ঘরের চারপাশে স্পষ্ট হয়ে উঠছে। শাইয়ান কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে সিতারার সামনে এসে দাঁড়ালো। শাইয়ান মৃদু কণ্ঠে বলল, তুমি অনেকটা হঠাৎ করেই এই পরিস্থিতিতে পড়ে গেছো। আমি বুঝতে পারছি তোমার জন্য এটা কতটা কঠিন। তবে একটা কথা বলবো, তোমার উপর কোনো চাপ নেই। তুমি চাইলে আমরা এই বিয়েকে শুধু নামেই রাখবো, যতদিন না তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। সিতারা চমকে শাইয়ানের দিকে তাকালো। তার চোখে বিস্ময় স্পষ্ট। সে এতটা সহজ সরল সমাধান আশা করেনি। শাইয়ান তার কথার শেষে যোগ করলো, তুমি যদি কখনো মনে করো আমাদের সম্পর্ক নিয়ে এগোনো উচিত, তবেই আমরা এগোবো। আমি তোমাকে কোনো ধরনের চাপ দেব না। সিতারা কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ধন্যবাদ। শাইয়ান হালকা হাসলো। রাত অনেক হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। সিতারা খানিকক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, হঠাৎ এত কিছু হয়ে যাওয়ায় আপনি রাগ করছেন না? শাইয়ান একটু হেসে বলল, রাগ করব কেন? আমি জানি এই পরিস্থিতি তোমার জন্যও অস্বস্তিকর, আর আমিও এমন কিছু আশা করিনি। তবে আমার বাবা মার সিদ্ধান্তে কখনো আমি প্রশ্ন তুলিনি, কারণ তারা সবসময় আমার ভালোর কথাই ভেবেছেন। তাই রাগ নয়, বরং আমি ভাবছি কিভাবে তোমাকে স্বাচ্ছন্দ্য দেওয়া যায়। পরিস্থিতি বদলাতে সময় লাগে, তাই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সিতারা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আপনার এমন মনোভাব দেখে আমি কিছুটা অবাক হচ্ছি। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ উত্তেজিত হয়, বিরক্ত হয়, অথচ আপনি এতটা শান্ত। শাইয়ান মৃদু হেসে বলল, হুম, শান্ত থাকা আমার অভ্যাস। আর তাছাড়া আমি ডাক্তার, প্রতিদিন নানান ধরনের সমস্যার মুখোমুখি হই। তাই পরিস্থিতি যাই হোক, মাথা ঠান্ডা রাখাই শিখে গিয়েছি। সিতারা প্রথমবারের মতো একটু হাসলো। আপনার মতো মানুষ খুব কমই দেখা যায়। ধন্যবাদ আমাকে এতটা বুঝতে পারার জন্য। শাইয়ান বলল, তোমাকে নিয়ে আমি চিন্তা করব না। সেটা কি সম্ভব? এখন তো তুমি আমার, তাই না? বাই দা ওয়ে, কিসে পড়ো তুমি?
আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ভালো। পড়ালেখার বাইরে তোমার পছন্দের বিষয় কি? পড়ালেখার বাইরে গান শুনতে আর গল্পের বই পড়তে বেশ ভালোই লাগে। সাইয়ান মৃদু হেসে বলল, গল্পের বই পড়া আমারও একসময় শখ ছিল, ব্যস্ততার কারণে এখন আর হয় না। কিন্তু তোমার সঙ্গে গল্প নিয়ে আড্ডা দিতে পারলে মন্দ হবে না। সিতারা একটু হেসে মাথা নাড়ালো। প্রথমবারের মতো সে অনুভব করলো সায়ানের সঙ্গে কথা বলতে কিছুটা স্বস্তি লাগছে। পরিস্থিতি যেভাবে দ্রুত বদলে গেছে তাতে তার অস্বস্তি ছিল স্বাভাবিক। তবে সায়ানের সহজ সরল কথাবার্তা একটু একটু করে সেই অস্বস্তি কমিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি চাইলে এই বিয়েটা আটকাতে পারতেন? হঠাৎ প্রশ্ন করলো সিতারা। সায়ান গম্ভীরভাবে বলল, পারতাম হয়তো, কিন্তু তখন পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত। আমি চাইনি আমার পরিবার লজ্জায় পড়ুক। এখন তো যা হবার হয়ে গেছে, কিন্তু আমার উপর কোনো চাপ নেই। আর তাই তুমি নিজের মতো করে থাকতে পারো। আমিও আমার মতো করে চেষ্টা করব আমাদের সম্পর্কটাকে সুন্দর করার। সিতারা নীরবে মাথা নাড়ালো। অতঃপর ড্রেস চেঞ্জ করে মাঝখানে বালিশ দিয়ে শুয়ে পড়ল। সায়ানও আর কিছু না বলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে সিতারা ঘুম থেকে উঠে দেখল সায়ান আগে থেকেই জেগে বসে আছে। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে ছিল। সিতারাকে জেগে উঠতে দেখে মৃদু হেসে বলল, গুড মর্নিং। ঘুম কেমন হলো? গুড মর্নিং, ভালোই হয়েছে। সায়ান কিছু একটা ভেবে বলল, কাল থেকে তো তোমার ধারাবাহিক পরীক্ষা শুরু হবে, তাই না? জি। আচ্ছা, তাহলে তো পড়তে হবে তোমার। আমাকে বইয়ের নাম লিস্ট করে দিও, আমি বিকালে গিয়ে বইগুলো সব নিয়ে আসবো। সীতারা মনে মনে খুশি হয়ে গেল। সে তো ভেবেছিল হয়তো পড়াশোনা করতে পারবে না। সীতারা কিছু একটা ভেবে বলল, কিনতে হবে না, আপনি আম্মুকে ফোন করে বলেন, পাঠিয়ে দিবে আম্মু। দরকার নেই, আমিই নিয়ে আসবো। আপনি এতটা কষ্ট করবেন, পাঠিয়ে দিলেই তো হয়। আমার শ্বশুরবাড়ি থেকে কিছু আনবো না? বলেই সায়ান বাইরে চলে গেল। যাওয়ার আগে বলল, ফ্রেশ হয়ে ওয়েট করো, আমি আসছি। ফ্রেশ হয়ে সিতারা ঘরে ফিরে এলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর সায়ান হাতে এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে ফিরে এলো। সিতারার চোখে বিস্ময় ফুটে উঠল। সায়ান মৃদু হাসি দিয়ে বলল, এই গোলাপগুলো তোমার জন্য, প্রথম দিনের স্মৃতি হিসেবে রাখো। ধন্যবাদ। সায়ান আবারও বলল, চলো নাস্তা করে নেওয়া যাক, তারপর তুমি বইয়ের নামগুলো লিস্ট করে দিও। সিতারা সায়ানের সাথে নিচে নেমে এসে দেখে বাসায় কেউ নেই, মেহমানরা চলে গেছে। বাসায় শুধু সে, সায়ান আর আফরোজা বেগম। বাসার কাজের জন্য একজন মহিলা আছেন। নাস্তা শেষে সায়ান সিতারাকে আবারও বলল, তুমি বইয়ের লিস্টগুলো দাও, আমি ঠিক দুপুরের দিকে বের হব। আর হ্যাঁ, কিছু দরকার হলে সরাসরি আমাকে বলবে, লজ্জা পাবে না। এখন তুমি একটু রেস্ট নাও, আর আমি একটু কাজে বসি। সিতারা মাথা নেড়ে সায়ানের কথাই উত্তর দিল। কিছুক্ষণ বসে থেকে বইয়ের একটা লিস্ট করলো, যেখানে তার ধারাবাহিক পরীক্ষার বিষয়গুলোর নাম লিখলো। লিস্টটা তৈরি করে সায়ানের হাতে দিয়ে বলল, এই নিন, আমি যে বইগুলো পড়ি তার একটা লিস্ট। সায়ান লিস্টটা দেখে বলল, ভালো। তোমার আর কিছু লাগবে? না, আপাতত এগুলোই লাগবে। দুপুরের দিকে সায়ান বাইরে বেরিয়ে গেল। সে বেরিয়ে যাওয়ার পর সিতারা একবার চারপাশটা ঘুরে দেখল। ঘরটা বেশ সাজানো গোছানো, কিন্তু সবকিছুই তার কাছে নতুন লাগছিল। কিছুটা মন খারাপও হচ্ছিল। সায়ানের মা আফরোজা বেগম এসে সিতারার পাশে বসলেন। মায়ের মতো স্নেহময় গলায় বললেন, কেমন লাগছে এখানে? সবকিছু তো নতুন, মানিয়ে নিতে সময় লাগবে, তবে তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি তোমার পাশে। জি আন্টি, ঠিক আছে। আফরোজা বেগম বলেন, আন্টি নয়, মা বলে ডাকবে। তুমি তো এখন আমাদের মেয়ে। আর একটা কথা, আমি জানি সব কিছু খুব দ্রুত হয়ে গেছে, তার জন্য অবশ্য আমরাই দায়ী। কিন্তু কি করব বলো, পরিস্থিতি এমন ছিল যে কি বলবো। আচ্ছা, তুমি কি এই ব্যাপারে কিছু বলতে চাও? সীতারা মাথা নাড়ালো, না, আপাতত কিছু বলতে চাই না, তবে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আম্মু। আফরোজা বেগম খুশি হয়ে বলেন, এই তো, এই হলো আমার মেয়ে। এবার একটু ঘুমিয়ে নাও, সায়ান ফিরলে তোমাকে ডাকবে। সায়ান যখন বই নিয়ে ফিরে এলো, সিতারা ততক্ষণে ঘরের একটা কোণে বসে নিজের জন্য তৈরি করা পড়ার টেবিলে বসেছিল। সায়ান বইগুলো হাতে তুলে নিয়ে বলল, এই নাও তোমার লিস্টের সব বই। আর হ্যাঁ, যদি আরো কিছু দরকার হয় বলো।
সিতারা বইগুলো হাতে নিয়ে অবাক হয়ে গেল। তার প্রয়োজনের বাইরে আরো কয়েকটা নতুন গল্পের বইও সায়ান এনেছে। এগুলো তো আমি চাইনি। হ্যাঁ, কিন্তু তোমার গল্পের বই পড়তে ভালো লাগে না, তাই ভাবলাম এগুলো কাজে লাগবে। ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ারও দরকার নেই বউ। সায়ানের কথায় সিতারা লাজুক হাসল। সায়ান ফ্রেশ হতে ওয়াশরুমে যেতে গিয়ে আবারও পিছু ফিরে বলল, মেহেরু। জি। একটু অবাক হয়ে সিতারা উত্তর দিল, এই নামে কখনোই তাকে কেউ ডাকেনি। সায়ান সিতারার অবস্থা দেখে বুঝতে পারল। সে মৃদু হেসে বলল, তোমার পুরো নাম মেহেরুন্নেসা ইমরান সিতারা, তাই না? আমি ভাবলাম সংক্ষেপে মেহেরু ডাকলে কেমন হয়। তবে তুমি যদি অন্য নাম পছন্দ করো বলতে পারো। সিতারা কিছুক্ষণ চুপ করে রইল। এই প্রথম কেউ তাকে এতটা মিষ্টি করে একটা ভিন্ন নামে ডাকলো। তার অস্বস্তি একটু হলেও কমলো। তারপর মৃদু হেসে বলল, না না, নামটা খারাপ লাগছে না, আপনি এভাবেই ডাকতে পারেন। সিতারা বইগুলো খুলে পড়া শুরু করলো। একটু পর আফরোজা বেগম এসে বললেন, তোমার মা ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চাই। সিতারা বই থেকে মুখ তুলে অবাক হয়ে বলল, আমার মা? আফরোজা বেগম মৃদু হেসে বলেন, হ্যাঁ, তোমার মা খুব চিন্তা করছে তোমাকে নিয়ে, তুমি কথা বলে নাও। সিতারা অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমি কথা বলবো না আম্মু। সায়ান সিতারার অবস্থা বুঝতে পেরে বলল, মেহেরু, তোমার মায়েরও নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। উনি হয়তো তোমার ভালো চেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমার কথা শুনে একবার কথা বলে দেখো, অভিমান করে থাকলে উনি বেশি কষ্ট পাবেন। সিতারা কিছুক্ষণ চুপচাপ রইল। তার মন দ্বিধায় ভরে উঠল। অভিমান হয়তো ঠিকই আছে, কিন্তু মায়ের ভালোবাসার থেকে বড় আর কিছু কি হতে পারে? অবশেষে সে ধীরে ধীরে ফোনটি হাতে নিল। হ্যালো আম্মু। সিতারা অনিচ্ছা সত্ত্বেও বলল। ওপাশ থেকে সুমি বেগম উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো, মা, তুই আমার সঙ্গে কথা বলছিস, এই শুনে আমার মনটা অনেক হালকা লাগছে রে। তুই কি ঠিক আছিস? সিতারার চোখের কোণে জমা জল মুছে বলল, আমি ঠিক আছি মা, কিন্তু তুমি কেন এমন করলে? আমাকে কিছু না বলেই। সুমি বেগম ভারী গলায় বলেন, মা, আমি জানি তোর কষ্ট হয়েছে, কিন্তু ওই সময় আমার কিছুই করার ছিল না। তোর বাবা আর আমি শুধু চাই তুই সুখে থাকিস। সায়ান আর ওর পরিবার খুব ভালো, ওরা তোকে খুব ভালো রাখবে। হুম, ঠিক আছে আম্মু। ওপাশ থেকে সুমি বেগম বলেন, মা, তোর ওপর আমাদের অগাধ বিশ্বাস, তুই সবকিছু সামলে নিবি, এই আশা করি। তুই ভালো থাক, এতটুকুই চাওয়া। সুমি বেগম ফোনটা কেটে দিলেন। ফোন কেটে দেওয়ার পর সিতারা কিছুক্ষণ ফোনটা হাতে ধরে বসে রইল। মায়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। অভিমান যেমন আছে, তেমন মায়ের ভালোবাসার নরম পরশটাও সে অনুভব করলো। সায়ান পাশে এসে বসে মৃদু গলায় বলল, মেহেরু, কি হয়েছে? মন খারাপ করে আছো কেন? সিতারা এক ঝলক সায়ানের দিকে তাকিয়ে বলল, আম্মুর কথা শুনে মনে হচ্ছে উনি আসলেই চিন্তিত আর অভিমান করেছিলাম, কিন্তু মায়ের ভালোবাসা তো সবসময় আলাদা। সায়ান মৃদু হেসে বলল, ভালোবাসা আর অভিমান পাশাপাশি থাকে, কিন্তু কখনো কখনো ভালোবাসাকেই বেশি গুরুত্ব দিতে হয়। তুমি মায়ের কাছে অনেকটাই দূরে চলে এসেছো, তাই ওনারা চিন্তা করাটাই স্বাভাবিক। হুম। পরের দিন সকালে সায়ান হসপিটালে যাওয়ার জন্য রেডি হতে হতে সিতারাকে বলল, তোমার পরীক্ষা দুপুর 1টা থেকে, তাই না? হুম। আচ্ছা, তাহলে আমি দুপুর 12:30টায় এসে তোমাকে নিয়ে যাব, রেডি থেকো। সিতারা কিছুক্ষণ চুপচাপ শুনে থেকে সায়ানের কথার উত্তর দিল, ঠিক আছে, আমি প্রস্তুত থাকব। সায়ান হেসে মাথা ঝুঁকিয়ে বলল, আশা করি তোমার পরীক্ষা ভালো হবে। সিতারা কিছু বলল না, মুচকি হাসলো শুধু। সায়ান রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, হঠাৎই সিতারার সামনে এসে ওর কপালে হুট করে চুমু খেয়ে বেরিয়ে গেল। সিতারা চমকে উঠে কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সিতারা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য 1 মিনিট সময় নিল। সে জানতো পরীক্ষার জন্য তাকে মনোযোগী হতে হবে, কিন্তু সায়ানের আচরণ তার বারবার মনে পড়ছিল। সায়ান যেভাবে তাকে ছোট্ট একটা চুমু দিয়েছিল, সেটা বারবার মনে পড়তে লাগলো। ঠিক 12:30টায় সায়ান এসে সিতারাকে কলেজে নিয়ে গেল। কলেজে এসে সর্বপ্রথম সিতারার বান্ধবীর সাথে দেখা হলো তাদের। আশরাফি অর্থাৎ সিতারার বান্ধবী সিতারাকে দেখে খুশি হয়ে সিতারাকে জড়িয়ে ধরলো। আশরাফি ভেবেছিল সিতারা আসবে না,
কারণ সিতারার মায়ের কাছ থেকে সে শুনেছে সিতারার হঠাৎই বিয়ে হয়ে গিয়েছে। সিতারা খুশি হয়ে বলল, দোস্ত, আমি ভেবেছিলাম তুই আসবিই না। সিতারা কিছু বলতে যাবে তার আগেই আশরাফি সাইয়ানের দিকে তাকিয়ে বলল, কিরে দোস্ত, এইটা আমার জিজু নাকি? সিতারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। সায়ান মুচকি হেসে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ, আমি সায়ান, ওর হাজবেন্ড। আশরাফি ভুরু কুঁচকে সিতারার দিকে তাকিয়ে মজা করে বলল, দেখি দেখি, তোর মুখে তো লজ্জার রং জমে গেছে একেবারে। এত বড় খবর দিলি না? সিতারা খোঁচা খেয়ে বলল, আরে দোস্ত, সব তো এমন হুট করে হয়ে গেল যে কিছুই বলার সুযোগ পাইনি। ওরে বাবা, এত হুট করে বিয়ে? মানে কি দোস্ত, আমায় না জানিয়ে? সায়ান মৃদু হেসে বলল, সবকিছু আসলে তাড়াতাড়ি হয়ে গেল তো আমরাও বুঝতে পারিনি। তবে এখন থেকে তোমাকে নিয়মিত আপডেট দেব, ওকে? ঠিক আছে, আপডেট চাই। সিতারা একটু বিরক্ত হয়েই বলল, আরে দোস্ত, এটা আবার কি কথা? আপডেট দিয়ে কি হবে? আশরাফি ঠোঁট ফুলিয়ে বলল, কেন হবে না? এখন থেকে সবকিছুর খবর আমি আগে পাবো, বুঝলি? সায়ান হাসতে হাসতে বলল, ঠিক আছে, আমি নিশ্চিত করব তুমি কিছু মিস না করো যাতে। আশরাফি চোখ বড় বড় করে বলল, দেখলি সিতারা, তোর হাজবেন্ড আমার পক্ষে কথা বলছে। তুই একদম বদলাসনি, তাই না রে? আমি বদলাবো কেন রে? আসলে দোস্ত তো এমনই হয়। হুম, আচ্ছা চল। বলেই তারা দুজন কলেজের গেটের ভেতরে ঢুকতে যাবে। তখন তীব্র সেখানে আসছে তীব্র তাদের সিনিয়র আর একটা ছেলে সিতারাকে পছন্দ করে বেশ। তীব্র সিতারার সামনে এসে বলল, আরে সিতারা, কেমন আছো? সিতারা তীব্রকে দেখে একটু অস্বস্তিতে পড়ে গেল। বলল, আমি ভালো আছি তীব্র ভাইয়া, আপনি? তীব্র হালকা হেসে বলল, ভালো আছি। অনেকদিন পর দেখলাম তোমাকে, কোথায় ছিলে? আরশাবি সিতারার পাশে দাঁড়িয়ে মজা করে বলল, তীব্র ভাই, আমাদের দোস্ত কিন্তু এখন ম্যারিড। আপনার তো জানাই নেই। তীব্র এক মুহূর্তের জন্য থমকে গিয়ে অবাক দৃষ্টিতে সায়ানের দিকে তাকালো। ও আচ্ছা, এটা কি ওর? সায়ান হাত বাড়িয়ে বাড়িয়ে হেসে বলল, হ্যাঁ, আমি সায়ান, সিতারার হাজবেন্ড। তীব্র একটু গম্ভীর হয়ে হাত মেলালো, তারপর নিজেকে সামলে বলল, বেশ ভালো খবর, শুভ কামনা রইল তোমাদের জন্য। সিতারা তীব্রের গলায় অদ্ভুত এক অনুভূতি টের পেল। তীব্র হয়তো মনের কথাগুলো গোপন করতে চাইছিল। সিতারা তীব্রের গলায় অদ্ভুত এক অনুভূতি টের পেল। তীব্র হয়তো মনের কথাগুলো গোপন করতে চাইছিল। তীব্র সেখান থেকে চলে গেল। সায়ান সিতারাকে বলল, যাও, ভালো করে পরীক্ষা দিও, আর পরীক্ষা শেষে আমার জন্য অপেক্ষা করবা, আমি নিতে আসব। আচ্ছা। বলেই সিতারা কলেজে ঢুকে পড়ল। সায়ানও গাড়ি নিয়ে পুনরায় চলে গেল হসপিটালে। সিতারা ক্লাসের দিকে হাঁটতে হাঁটতে তীব্রের অদ্ভুত আচরণ নিয়ে ভাবছিল। আরশাবি পাশে হাঁটতে হাঁটতে বলল, তীব্র ভাই একটু কেমন হয়ে গেল না? সিতারা হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সুযোগ পেল না। আরশাবি মুচকি হেসে বলল, দোস্ত, তীব্র ভাই তোর প্রতি একটু বেশি স্নেহ দেখাতো সবসময়, জানিস তো, কিছু অনুভূতি মুখে বলা যায় না। হুম। পরীক্ষা শেষে কলেজ থেকে বের হয়ে দেখলো সায়ান দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। সিতারাকে দেখা মাত্রই সে মুচকি হাসলো। সায়ানকে দেখে সিতারার মুখেও এক ঝলক হাসি ফুটে উঠল। সে দ্রুত এগিয়ে গিয়ে গাড়ির দরজার কাছে দাঁড়ালো। সায়ান দরজাটা খুলে দিতে দিতে বলল, পরীক্ষা কেমন হলো? সিতারা হালকা হাসি দিয়ে বলল, জি ভালো। আচ্ছা। সিতারা কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসলো। গাড়ির ভেতরেও সায়ান মৃদু হেসে তাকে লক্ষ্য করছিল, কিন্তু সিতারা বারবার জানালার বাহিরে তাকিয়ে থাকা ভান করছিল। সায়ান তার দিকে তাকিয়ে বলল, তীব্র অনেকদিন ধরে তোমাকে চেনে মনে হলো। সিতারা একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, সে আমাদের সিনিয়র, তবে আপনার মতো অত বিশেষ কেউ নয়। সায়ানের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। বিশেষ কেউ? সেটা কেমন? এটা আপনি বুঝবেন না। সায়ান সিতারার দিকে ঝুঁকে বলল, ও তাই নাকি, মিসেস সাফওয়ান আদনান সায়ান? সায়ানের কথায় সিতারা লজ্জায় গাল টকটকে লাল হয়ে গেল। তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। সায়ান হেসে বলল, তোমার এমন লজ্জায় মুখ লাল হওয়া দেখতে বেশ ভালোই লাগে, ঠিক যেন টকটকে রঙিন গোলাপ।
সিতারা লজ্জা পেয়ে বলল, চুপ করুন দুষ্টু লোক। সায়ান মজা পেয়ে আরো বলল, দুষ্টু লোক বলছো, অথচ সেই দুষ্টামির কিছুই করলাম না। সিতারা লজ্জা সামলাতে না পেরে জানালার বাইরে তাকিয়ে বলল, আমি আর কিছু বলবো না, আপনি শুধু কথা বাড়িয়েই যাচ্ছেন। সায়ান হেসে গাড়ির গতি একটু বাড়িয়ে দিল। ঠিক আছে, আর কিছু বলবো না, আমি কিছু বললেই তো আবার দোষ। সিতারা চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, হ্যাঁ আপনি না, সত্যি খুব বেশি। কি খুব বেশি? বেশি ঝামেলা। বলেই সিতারা হেসে দিল। সায়ানও তার সঙ্গে তাল মেলালো। বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করে সিতারা পড়তে বসলো। সায়ান তাকে বাড়িতে পৌঁছে দিয়েই আবারও হসপিটালে। সিতারা আপাতত পড়ায় ব্যস্ত। ঠিক এই সময় আফরোজা বেগম সিতারার জন্য এক কাপ কফি নিয়ে রুমে আসলেন। কফির মগ টেবিলে রাখতে রাখতে বলেন, কফিটা খেয়ে নিও মা, তোমার খুব ভালো লাগবে। সিতারা মুচকি হেসে কফির মগটা হাতে নিল। এই সময় তার এমন একটা কফির দরকার ছিল। হঠাৎ করেই তার নিজের মায়ের কথা মনে পড়ে। বিয়ের আগে যখন সিতারা পড়তে বসতো তখন তার মা এইভাবে তাকে কফি করে দিত। সিতারা কফিতে চুমুক দিয়ে বলল, ধন্যবাদ আম্মু। সিতারা কফিটা শেষ করলো। আফরোজা বেগম তখনও সিতারার পাশে বসেছিল। ঠিক সেই সময় সায়ান আফরোজা বেগমের ফোনে কল দিল। আফরোজা বেগম সায়ানের ফোনে কল রিসিভ করলো। ফোনের ওপাশে সাইয়ান ছিল। সিতারা একটু আগ্রহী হয়ে ফোনের দিকে তাকালেন। হ্যালো সাইয়ান। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। সাইয়ান, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি আম্মু। সাইয়ান কিছুক্ষণ ইতস্ত বোধ করতে করতে বলল, আম্মু একটু সিতারাকে দিতে পারবে? আফরোজা বেগম সাইয়ানের কথা বললেন, সিতারা তো পাশেই বসে আছে, দিচ্ছি তাকে। বলেই তিনি ফোনটা সিতারার দিকে বাড়িয়ে দিলেন। সিতারা ফোনটা হাতে নিয়ে একটু সংকোচ অনুভব করলো। তাকে তবে নিজেকে সামলে ফোনটা হাতে নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। সাইয়ান তার মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম মেহেরু, কেমন আছো? সিতারা একটু ঠোঁট কামড়ে হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আসলে আমি বাসায় আসছি, তোমার কিছু লাগবে বলো? না, আমার আসলে কিছু লাগবে না। আচ্ছা, আমি এবার বাসায় যাচ্ছি, তুমি পড়ো, কিছু লাগবে বলিও। ঠিক আছে, আপনি সাবধানে ফিরবেন। সায়ান হেসে বলল, ধন্যবাদ। দেখো আর পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি মন দিয়েই পড়ব। ফোনটা রাখার পর সায়ান তার ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল। আর সিতারা তার পড়াশোনায় মনোযোগ দিল। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। সিতারার পরীক্ষাও শেষ হলো। এতদিন পরীক্ষা চলছিল, যার কারণে সে তার বাবার বাড়িতে যেতে পারেনি। পরীক্ষা শেষ হতেই সুমি বেগম মেয়েকে নিজের বাসায় নিয়ে যেতে বললেন সাইয়ানকে। সাথে অবশ্য সায়ানকেও যেতে বললেন। সিতারা তখন বেলকুনিতে বসে আচার খাচ্ছিল। ঠিক সেই সময় সায়ান সেখানে এলো। সিতারা হাত থেকে আচারের বাটিটা রেখে বলল, আপনি আজ এত তাড়াতাড়ি এলেন যে? সাইয়ানের গলার টাইটা খুলতে খুলতে বলল, মেহরু, তোমার আম্মু ফোন করেছিলেন, তোমার এক্সাম শেষ, তাই তোমাকে তোমার বাসায় নিয়ে যেতে বলেছে। বাসায় যাওয়ার কথা শুনে সিতারা খুব খুশি হয়ে গেল। কখন যাবে ও বলেন? আমি ব্যাগটা গোছাচ্ছি। সাইয়ান সিতারার মুখের খুশির আভা দেখে হেসে বলল, তাড়াহুড়ো করার দরকার নেই, আমি একটু রেস্ট নেই, তারপরেই যাব। ঠিক আছে, আপনি বসুন, আমি ততক্ষণে আমার জিনিসপত্র গুছিয়ে ফেলি। সায়ান রুমে গিয়ে সোফায় বসে পড়ল। ক্লান্ত মুখে চোখ বুজে একটু আরাম করার চেষ্টা করছিল। কিন্তু বেলকনির পাশ থেকে ভেসে আসা আচারের গন্ধে তার মনোযোগ আবারও সিতারার দিকে চলে গেল। সিতারা তখন নিজের ঘরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। আচমকা সায়ানের গলায় শোনা গেল, মেহরু, তোমার কি প্রতিবাদী আচার খেয়ে থাকার অভ্যাস? আর নাকি শুধু যখন আমি আসি? আমি তো সবসময় খাই, কিন্তু এখন খাওয়া ঠিক না। মেহেরু, তুমি জানো তো আমি ডাক্তার, এভাবে আচার খেলে পেটে গ্যাস হতে পারে। তোমার জন্য ভালো চাই বলেই বলছি। সিতারা গাল ফুলিয়ে বলল, আপনি সবকিছুর মধ্যে ডাক্তারি খুঁজে পান, তাই না? ডাক্তারির কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আম্মুর বাসায় যাওয়ার আগে পেট ভালো রাখতে হবে। সিতারা ভুরু কুঁচকে বলল, আপনি কি সবসময়ই এত নিয়ম কানুন মেনে চলেন? আচার খাওয়াটা কি এত বড় অপরাধ? সায়ান মাথা নেড়ে বলল, অপরাধ না, কিন্তু তোমার স্বাস্থ্যের ক্ষতি হলে সেটা তো আমাকেই সামলাতে হবে। সিতারা হাল ছেড়ে দিয়ে বলল,
ঠিক আছে, এবার আপনি রেস্ট নিন, আমি তৈরি হয়ে নিচ্ছি। এটাই তো চাইছিলাম, এখন একটু শান্তি। চলে যাব তো বাপের বাড়ি, তখন আরো শান্তিতে থাকবেন। তাও ঠিক। আচ্ছা, আমি যে আমার বাসায় যাব, এটা আপনার আম্মু জানে? জানে। আচ্ছা, তাও আমি আবার একটু বলে আসি। বলেই সিতারা আফরোজা বেগমের রুমে চলে গেলেন। আফরোজা বেগমকে বাপের বাড়ি যাওয়ার কথা বলতেই তিনি আলমারি থেকে একটা গহনার বাক্স সিতারার হাতে ধরিয়ে দিয়ে বলেন, বাপের বাড়ি যাচ্ছ, এই জুয়েলারিগুলো পরে তারপর যাবা। এরপর আবার একটা মেরুন কালারের কাঞ্জিবরম শাড়ি বের করে দিলেন। সিতারা শাড়িটা দেখে বলল, আম্মু, আমি শাড়ি পরতে পারি না। আফরোজা বেগম মুচকি হেসে বলেন, ঠিক আছে, আমিই পরিয়ে দিচ্ছি। অতঃপর সিতারাকে আফরোজা বেগম খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন, সাথে জুয়েলারিগুলোও পরিয়ে দিলেন। সিতারা এবার রুমে আসলো। সায়ান তার গায়ে পারফিউম স্প্রে করে দিয়ে দাঁড়িয়েছিল, প্রস্তুতি নিচ্ছিল যে একটু পরেই সিতারাকে নিয়ে রওনা দিতে হবে। সিতারা রুমে প্রবেশ করতেই সায়ান মাথা তুলে তাকিয়ে রইল। তার চোখে মুগ্ধতার ছাপ ছিল। ওয়াও মেহেরু, তোমাকে আজ পুরো রানী রানী লাগছে, সায়ান মৃদু স্বরে বলল। ধন্যবাদ ডাক্তার সাহেব, এবার ড্রেসিং টেবিলের সামনে থেকে সরুন, আমি জাস্ট শাড়ি আর গহনাগুলো পরেছি, সাজিনি এখনো। তুমি এভাবেই সুন্দর মেহেরু, সাজা সম্পূর্ণ না হলেও তোমার প্রাকৃতিক সৌন্দর্য চেয়ে অনেক বেশি। সিতারা মুচকি হেসে বলল, ধন্যবাদ। অতঃপর সিতারা হালকা সেজে নিল। তাহলে কি বের হচ্ছি আমরা? সিতারা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গহনাগুলো ঠিক করছিল। আয়নার দিকে তাকিয়ে বলল, আপনার জন্যই তো অপেক্ষা করছি, আপনি প্রস্তুত তো? আমি তো তোমার জন্য সবসময় প্রস্তুত মেহেরু। তাহলে চলুন, দেরি না করে। তোমার হাতটা কি ধরতে পারি? সিতারা হালকা লজ্জা পেয়ে বলল, আপনার মেহেরি তো একা একাই যেতে পারে ডাক্তার সাহেব। সায়ান একটু হাসলো, তোমার হাত ধরার অজুহাত খুঁজছি মেহেরু। সিতারা একটুখানি লাজুক হেসে হাতটা বাড়িয়ে দিল। সায়ান শক্ত হাতে তার হাতটা ধরে বলল, তাহলে চলি রানী মেহেরু। দুজনই একসাথে রুম থেকে বের হয়ে গেল। আফরোজা বেগম থেকে বিদায় নিয়ে তারা দুজনই বেরিয়ে পড়ল। সায়ান গাড়ি ড্রাইভ করছে, পাশেই তার রানী মেহেরু বসা। সায়ান আর চোখে সিতারার দিকে তাকালো। সিতারা জানালার বাহিরে তাকিয়ে আছে, ঠান্ডা বাতাস তার চুলে খেলা করছে। সায়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বলল, মেহেরু, কিছু নিব তোমার জন্য? সিতারা জানালা থেকে মুখ ফিরিয়ে সায়ানের দিকে তাকালো, মৃদু হেসে বলল, আপনি তো জানেন আমি বেশি কিছু চাই না, তবে যদি সত্যি কিছু দিতে চান তাহলে একটা চকলেট দিলেই হবে। চকলেট? আমার রানী চকলেটই খুব খুশি। হ্যাঁ, চকলেট পেলেই আমি খুব খুশি, বেশি কিছু চাই না। সায়ান গাড়িটা রাস্তার এক পাশে থামিয়ে বলল, তাহলে তোমার জন্য চকলেটই আনতে হবে, অপেক্ষা করো মেহেরু। সায়ান গাড়ি থেকে নেমে দোকানের দিকে এগিয়ে গেল। সিতারা জানালার বাহিরে তাকিয়ে রইল, তার ঠোঁটে এক টুকরো হাসি। সে ভাবল, সায়ানের এই ছোট ছোট কাজগুলোই তাকে সবচেয়ে বেশি সুখী করে। কিছুক্ষণ পর সায়ান চকলেট নিয়ে ফিরে এলো। গাড়িতে বসে সিতারা হাতে চকলেটটা দিয়ে বলল, এই নাও মেহেরু, তোমার জন্য তোমার প্রিয় চকলেট। আপনার এই ছোট ছোট ভালোবাসার অভিব্যক্তিগুলোই আমাকে এত বেশি মুগ্ধ করে ডাক্তার সাহেব, ধন্যবাদ। তোমার জন্য তো এ কিছুই না মেহেরু, শুধু তোমার মুখে এই হাসিটা দেখতে চেয়েছিলাম। সিতারা চকলেটটা খুলে এক কামড় দিয়ে বলল, তাহলে আপনি সফল, কারণ আপনি আমাকে খুশি করতে জানেন। সায়ান মৃদু হাসলো। হঠাৎ করে সিতারা বলে উঠল, ডাক্তার সাহেব। বলো। সিতারা একদম সায়ানের চোখে চোখ রেখে বলল, ভালোবাসেন আমাকে? সায়ান কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল। সিতারার প্রশ্নটা এতটাই সরাসরি আর গভীর ছিল যে তার হৃদয় এক লহমায় থেমে গিয়েছিল। সায়ান আস্তে আস্তে হেসে বলল, সে তো তুমিই জানো মেহেরু। সিতারা অবাক হয়ে বলল, আমি কিভাবে? একটু আগেই বলছিলে না জানো। কি বলেছি? আমার এই ছোট ছোট ভালোবাসার অভিব্যক্তিগুলো তোমাকে মুগ্ধ করে, এর মানে তো উত্তর তুমি জানোই। সিতারা কিছুক্ষণ চুপ করে রইল, তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু চোখের গভীরে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ল। আপনি তো বেশ চালাক ডাক্তার সাহেব। উত্তরটা সরাসরি না দিয়ে
আমাকে ভাবিয়ে তুললেন। সায়ান হেসে গাড়ি থামালো। সায়ান গাড়ি থেকে নেমে দোকানে ঢুকে গেল। হাতে হরেক রকমের মিষ্টির প্যাকেট নিয়ে ফিরে এলো। তার মুখে এক চিলতে হাসি। গাড়িতে উঠে সিতারার দিকে তাকিয়ে বলল, মেহরু, প্রথমবার শ্বশুরবাড়িতে যাচ্ছি, খালি হাতে তো আর যাওয়া ঠিক হবে না, তাই কিছু মিষ্টি নিয়ে এলাম। এত কিছুর দরকার ছিল না। অবশেষে গাড়িটি সিতারার বাসার সামনে এসে থামলো। সুমি বেগম দরজার সামনে দাঁড়িয়েছিলেন। সিতারা গাড়ি থেকে নামতেই সুমি বেগম স্নেহের সাথে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। সিতারা মা, কেমন আছিস? ভালো আছি আম্মু। তারপর সুমি বেগম সায়ানের দিকে তাকালেন, মৃদু হেসে বলেন, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। তবে সিতারা কি তোমাকে জ্বালিয়েছে নাকি? সায়ান এক পলক সিতারার দিকে তাকিয়েই বলল, না। সিতারার চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে সুমি বেগম বলেন, এইভাবে তাকাস কেন? যা, জামাইকে নিয়ে ফ্রেশ হয়ে আয়। সিতারা মুখ বাঁকিয়ে সায়ানকে নিয়ে নিজের রুমে আসলো। সিতারার রুমটা বেশ গোছানো, হয়তো সুমি বেগম গুছিয়েছেন সব। সিতারা যখন এই রুমে ছিল তখন সেটা সবসময় এলোমেলো থাকতো। সিতারা সায়ানকে ওয়াশরুম দেখিয়ে দিল। সায়ানও সাথে সাথে ওয়াশরুমে চলে গেল। সায়ান ডাক্তার মানুষ, একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুক্ষণ পর সায়ান ফিরে এসে তাকে বলল, তোমার রুমটা অনেক সুন্দর, আন্টি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে সব কিছু। হ্যাঁ, মা তো সবসময় খেয়াল রাখে, কিন্তু যখন আমি ছিলাম তখন সব কিছু এলোমেলো থাকতো। এখন মা আমার জন্য সব কিছু গুছিয়ে রেখেছে। সায়ান একটু হাসলো এবং বলল, আচ্ছা, তোমার এলোমেলো রুম দেখতে কেমন ছিল? সিতারা মুচকি হেসে বলল, একটা শব্দে বললে একেবারে যুদ্ধের মাঠ ছিল। সায়ান মুচকি হাসল। এর মধ্যেই সুমি বেগম তাদের ডাকলেন। তারা দুজন নিচে নেমে এলো। সুমি বেগম তাদের নাস্তা খেতে দিলেন। সায়ানের সামনে হরেক রকমের শীতকালীন পিঠা। খুব শখ করেই সুমি বেগম বানিয়েছেন এইসব। সায়ান এত এত পিঠা দেখে সিতারার দিকে তাকালো। সিতারা বুঝলো তার ডাক্তার সাহেব এত পিঠা খাবে না, তার উপর সব খাবারেই বেশ মিষ্টি। সিতারা অল্প করে হলেও খেতে বলল। সায়ান অল্প করে খেলো। খেয়ে উঠে যেতে নিলেই সুমি বেগম বললেন, কিরে, একটু একটু খেয়েছে কেন? পুরোটা শেষ করো। সায়ান কিছু বলতে যাবে তার আগেই সিতারা বলল, উনি এত মিষ্টি খায় না আম্মু। সুমি বেগম মুখ গোমড়া করে বলেন, ও আচ্ছা। সায়ান এবার হাত ঘড়িতে সময় দেখে সুমি বেগমকে বলল, আন্টি, আঙ্কেলের আসতে কতক্ষণ লাগবে? না মানে আমি আবার বাসায় চলে যাব তো? সায়ানের কথায় সিতারা ও সুমি বেগম বেশ অবাক হলেন। চলে যাবে মানে? মাত্রই তো আসলো। সুমি বেগম কিছু বলতে যাবেন তার আগেই সায়ান বলল, আন্টি, আমি আবার আসবো, আসলে আমার ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে হসপিটালে। ভেবেছিলাম আমার ছেলেটা এসেছে, অন্তত আজকের রাতটা থাকবে। আচ্ছা, সমস্যা নেই, আবার আসবে কিন্তু। এখন একটু রুমে গিয়ে রেস্ট নাও, তোমার আঙ্কেল চলে আসবে একটু পরই। পরপরই সুমি বেগম সিতারার উদ্দেশ্যে বলেন, জামাইকে নিয়ে রুমে যা। অতঃপর সিতারা সায়ানকে রুমে নিয়ে এলো। রুমে এসে সিতারা বলল, আমি ভেবেছিলাম আপনি আজকের রাতটা অন্তত এখানে থাকবেন, তাই তো আপনার জন্য একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে এসেছি। সায়ান মুচকি হেসে বলল, সমস্যা নেই, পরনের কাপড় খুলে তোমার আনা কাপড়গুলোই পরবো। বলেই সায়ান সিতারাকে নিজের পাশে বসালো। পরপর মেয়েটার হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলল, শোনো মেহরু, আমি চলে যাচ্ছি, তুমি ভালো মতো থাকবা, নিজের খেয়াল রাখবা। আর হ্যাঁ, আমাদের এই অপ্রত্যাশিত বিয়ের ব্যাপারে বাসায় ঝগড়া করবে না কিন্তু। সিতারা সায়ানের হাতের দিকে তাকিয়ে বলল, একদম ঝগড়া করব না। আচ্ছা, একটা প্রশ্ন করি? হুম, তুমি কি আমার সাথে হ্যাপি আছো? সিতারা মৃদু হেসে বলল, অবশ্যই হ্যাপি আছি, আপনি খুব ভালো। সায়ান মুচকি হেসে বলল, আচ্ছা, আমি চলে যাওয়ার পর তাহলে এই ভালো মানুষের কথাগুলো শুনবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, উল্টোপাল্টা চলবে না। জো হুকুম আপকি। সায়ান কিছু বলতে নিবে তার আগেই সুমি বেগম দরজার ওই পাশ থেকে বললেন, সিতারা, সায়ানকে বলো তোমার বাবা এসেছে। বাবা আসার কথা শুনে সিতারা লাফ দিয়ে উঠে পড়ল।
সিতারা দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সায়ান বসে বসে তার চলে যাওয়া দেখল। মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। কয়েক মুহূর্ত পর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাত দিয়ে শার্টটা ঠিক করলো। বাইরে থেকে সিতারার হাসির শব্দ ভেসে আসছিল, যা পুরো পরিবেশটাকে প্রাণবন্ত করে তুলেছিল। সিতারা বাইরে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, তুমি কেমন আছো? তার বাবা ইফাজ হাসি দিয়ে বললেন, ভালো আছি মা। তুই কেমন আছিস? জামাই কোথায়? রুমে। আচ্ছা, আমি একটু দেখা করি তার সাথে। ও কথা শুনে সিতারার বাবাকে সাইয়ানের রুমে নিয়ে এলো। সাইয়ান আফাজ সাহেবকে দেখে দ্রুত উঠে দাঁড়ালেন। বিনয়ের সাথে সালাম জানিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ইফাজ সাহেব খুশি হয়ে সাইয়ানের কাঁধে হাত রেখে বলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সিতারার মা বলল, তুমি নাকি চলে যেতে চাইছো? আর ইফাজ ইমরান কথাটা বলতেই সাইয়ান একটু মুখ নামিয়ে হালকা স্বরে বলল, হ্যাঁ আঙ্কেল, কিছু জরুরি কাজ আছে, তাই ফিরে যেতে হবে। তবে আমি আবার আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, তবে আবার অতি শীঘ্রই ফিরবে। অবশ্যই আঙ্কেল, আমি খুব শীঘ্রই ফিরে আসব। বলেই সাইয়ান রেডি হতে রুমে আসলো। পিছু পিছু সিতারাও আসলো। সে এসে সাইয়ানের জন্য আনা কাপড়গুলো বের করে দিল। সাইয়ান হেসে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সিতারার সামনে দাঁড়িয়ে বলল, এখন আমাকে যেতে হবে। হুম, সাবধানে যাবেন। সাইয়ান এবার বেরিয়ে যেতেই পা বাড়ালো। কয়েক কদম সামনে যেতেই আবারও পিছু ফিরে আসলো। তড়িৎ গতিতে এগিয়ে এসে জড়িয়ে ধরলো সামনে থাকা তার বউটাকে। সিতারা তার বুক ধক করে উঠল। বুকের মাঝে যেন ড্রাম বাজছে। হৃদযন্ত্র বেরিয়ে আসার উপক্রম তার। সিতারার মাথাটা ঠিক সাইয়ানের বক্ষে। সাইয়ান ছেলেটা তাকে একদম শক্ত করে জড়িয়ে ধরেছে। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর সাইয়ান ছেড়ে দিল সিতারাকে। সিতারা চোখ খোলার আগেই বেরিয়ে গেল রুম থেকে। সিতারা স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদস্পন্দন যেন আরো জোরে জোরে বেজে উঠল। পুরো শরীরটায় যেন একটা অদ্ভুত শিহরণ বইছিল। সাইয়ানের এই আচরণ তার হৃদয়কে এক মুহূর্ত নাড়িয়ে দিয়েছে। সে নিজেকে সামলে দরজার দিকে তাকালো, কিন্তু সাইয়ান ততক্ষণে রুম ছেড়ে বেরিয়ে গেছে। সিতারা ধীরে ধীরে রুমের বেলকনির কাছে এসে দাঁড়ালো। বাইরে তাকিয়ে দেখলো সাইয়ান গাড়ির দিকে এগোচ্ছে। গাড়িতে ওঠার আগে সায়ান পেছনে ফিরে বেলকুনিতে তাকালো। তাদের চোখ আবারও একবার মিলল। সায়ান হালকা হাসলো, তারপর হাত তুলে বিদায় জানালো। সিতারার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। সায়ান গাড়ি স্টার্ট দিল। বেলকুনি দিয়েই আবারও তাকিয়ে থাকলো সিতারা। হঠাৎই সিতারার মনে হলো সায়ান তাকে জড়িয়ে ধরায় সেই মুহূর্তের উষ্ণতা এখনো তার শরীরে বয়ে গিয়েছে। তার হৃদয় যেন অনুভূতিতে আটকে গেছে। নিজের ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে সিতারা ধীরে ধীরে বেলকুনি থেকে ঘরে ফিরে এলো। নিজের মনে কথাটা নিজেকেই বলল, আসবে আবার, আসবে আবার। সিতারা ধীরে ধীরে বিছানায় বসে পড়ল, হাত তুলে নিজের বুকে হাত রাখলো, যেখানে সাইয়ানের হৃদস্পন্দনকে সে কয়েক মুহূর্তের জন্য অনুভব করেছিল। তার মনে হচ্ছিল সাইয়ানের উপস্থিতি এখনো তার আশেপাশে রয়েছে, যদিও সে চলে গেছে। একটা শ্বাস ফেলে সিতারা মৃদু স্বরে বললেন, ওই মানুষটা এভাবে আমাকে কেন নাড়া দিয়ে গেল? রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে শুয়েছিল সিতারা। ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়লেও তার চোখে ছিল অনবরত সাইয়ানের মুখখানি। সিতারা ভাবলো, আচ্ছা, ছেলেটা কি বাসায় ফিরেছে? খেয়েছে ঠিক মতো? ভাবতে ভাবতেই ফোনটা হাতে নিল সে। সিতারা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। সাইয়ানের নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠতেই তার বুকটা ধক করে উঠল। মনে মনে বলল, কল করলে কি ভাববে? হয়তো বিরক্ত হবে। না, না হয় কল না করাই হয় ভালো। তবুও তার মনের আরেক কোণে একটা কণ্ঠ তাকে সাহস দিল, তুমি তার স্ত্রী, তার খোঁজ নেওয়া কি ভুল হবে? একটু দ্বিধা নিয়েই সিতারা সায়ানের নাম্বারে কল করলো। রিং হতে শুরু করলো, আর তার হৃদস্পন্দন যেন বাড়তে লাগলো। দুইবার রিং হওয়ার পর সায়ান ফোনটা ধরলো। হ্যালো। সায়ানের গম্ভীর কিন্তু কোমল কণ্ঠস্বর ভেসে এলো। সিতারার গলায় প্রথমে কিছু একটা কম্পন এলো, তারপর ধীরে ধীরে বলল, আপনি ঠিকঠাক বাসায় পৌঁছেছেন? সায়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হালকা হেসে বলল,
তুমি আমাকে নিয়ে এতটা ভাবছো কেন? সীতারা হঠাৎ লজ্জা পেয়ে গেল, একটু ইতস্থ করেই বলল, না মানে স্রেফ জানতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি ঠিকঠাকই বাসায় পৌঁছেছি, তুমি চিন্তা করো না। তুমি খেয়েছো তো? হুম, খেয়েছি। ভালো, তাহলে এখন নিশ্চিন্তে ঘুমাতে যাও। তোমার চিন্তা করার দরকার নেই, আমি ভালো আছি। সীতারা আর কিছুই বলতে পারল না, শুধু ধীর স্বরে বলল, ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি মেহেরু। ফোনটা কেটে যাওয়ার পরও সীতারা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইল। সায়ানের কণ্ঠস্বর যেন তার মনের গভীরে রয়ে গেল। নিজের অজান্তে সে মৃদু হেসে উঠল। সীতারা ফোনটা রেখে মাথার বালিশে মুখ গুজে শুয়ে রইল। হৃদয়টা অদ্ভুত একটা আনন্দে ভরে উঠেছে, আবার কেমন যেন অস্থিরতাও কাজ করছে। বালিশটা আরো শক্ত করে জড়িয়ে ধরে সীতারা চোখ বন্ধ করলো। কিন্তু তার চোখ বন্ধ করলেই সায়ানের সেই গভীর চোখ দুটো, তার ঠোঁটের কোণে থাকা হালকা হাসি আর মেহেরু বলে ডাকা, এই শব্দগুলো তার মনে বারবার ভেসে উঠছিল। কয়েক মুহূর্ত পর সীতারা উঠে বসলো, জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। আকাশে বড় একটা চাঁদ, আর তার চারপাশে অসংখ্য তারার মেলা। চাঁদের দিকে তাকিয়ে সীতারা মৃদু হেসে বলল, তুমি কি জানো চাঁদ, আমার জীবনে এমন একজন মানুষ এসেছে যে আমার সমস্ত অনুভূতিগুলোকে যেন এক মুহূর্তে পাল্টে দিয়েছে। আমি নিজেকেই যেন নতুন করে চিনছি। চাঁদের নরম আলো সিতারার মুখে পড়ছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে তার চুলগুলো এলোমেলো করে দিল। সিতারা চুল ঠিক করতে করতে নিজেকে বলল, হয়তো আমি অকারণেই এত ভাবছি, ও হয়তো আমাকে নিয়ে ভাবেই না, কিন্তু কেন জানি ওর কাছাকাছি এলেই আমার সব কিছু বদলে যায়। এরপর সীতারা আবারও বিছানায় শুয়ে পড়ল, চোখটা বন্ধ করেই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কেটে গেল কয়েকটা দিন। সীতারা এখনো বাবার বাসায়, আজ চলে যাবে সে শ্বশুর বাড়ি। সায়ান আসবে আজকে তাকে নিতে। সীতারা আজ সুন্দর করে শাড়ি পরেছে, অবশ্য সেটা সায়ানের জন্যই। সীতারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছিল। গাঢ় নীল রঙের শাড়ি, সাথে ম্যাচিং কানের দুল আর হাতে হালকা চুড়ি। চুলগুলো খোলা, লম্বা চুলে মসৃণ ঢেউ খেলানো, তার পিঠে পড়েছে। আয়নায় তাকিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মৃদু হাসল সে। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। সীতারার বুকটা ধক করে উঠল। জানতো সায়ান এসেছে। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সায়ানকে দেখা গেল। গাঢ় কালো পাঞ্জাবি, চোখে সেই এক গভীর দৃষ্টি। সায়ানের চোখ পড়ল সীতারার উপর। কয়েক সেকেন্ড কোনো কথা না বলে শুধু তাকিয়ে থাকলো। তারপর হালকা হাসলো, বলল, তোমাকে খুব সুন্দর লাগছে মেহেরু। এত কিউট করে সেজেছো কেন? সীতারা লজ্জায় চোখ নামিয়ে নিল, একটু হেসে বলল, হ্যাঁ, আপনার জন্যই তো সাজা। উফ, পাগল করে দেবে এই নারী আমাকে। বলেই হুট করে তার একান্ত ব্যক্তিগত নারীকে জড়িয়ে ধরলো আলতোভাবে। কপালে চুমু খেয়ে বলল, তুমি এত কিউট কেন ষোড়শী? সীতারা অবাক হয়ে বলল, ষোড়শী? সায়ান মুচকি হেসে বলল, তোমার বয়স 16, তাই তো ষোড়শী? হুম, তাও ঠিক। হুম, পিচ্চি একটা। জানো, আমি কখনোই ভাবিনি এমন পিচ্চি মেয়ের প্রেমে পড়ব। সীতারা সায়ানের চোখে চোখ রেখে বলল, সত্যি প্রেমে পড়েছেন? সায়ান সীতারার কপালে চুমু খেয়ে বলল, হুম, অনেক আগে। কেমনে? আচ্ছা, তোমার মনে হয় না একটা মানুষের অপ্রত্যাশিতভাবে বিয়ে হলে মানুষটা রেগে যায়? হ্যাঁ, কিন্তু আমি তো রাগিনি, তাই না? তার মানে আপনি আগে থেকেই সব জানতেন? শুধু আমি না, সবাই জানতো, শুধু তুমি তোমার বাবা মা ছাড়া। কিভাবে? তুমি তো জানোই আমার সাথে মাইশার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি মাইশাকে না, তোমাকে ভালোবাসতাম। কিন্তু তখন কিভাবে কি করব মাথায় আসছিল না। একদিন মাইশা আমার সাথে দেখা করতে চায়, আমিও রাজি হয়ে যাই, কারণ তোমার বিষয়টা ওকে বলতে হবে। কিন্তু আমি কিছু বলার আগেই মাইশা জানাই ওর বয়ফ্রেন্ড আছে, সে এই বিয়ে করতে পারবে না। আমি তো শুনে খুশি হয়ে যাই। তারপর মাইশাকে তোমার কথা জানায়। মাইশা আগে থেকেই তোমাকে চিনতো, কিন্তু সে খোঁজ নিয়ে দেখলো তোমাকে অনেকেই বউ করে নিয়ে যেতে চাইছে। অপরদিকে তোমার মা বাবাও এত ছোট বয়সে তোমাকে বিয়ে দিবে না। তখন আমি আর মাইশা ব্যাপারটা আমার আব্বু আর আম্মুকে জানাই। মাইশা ওর আব্বুকে জানায়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে বিয়ের দিন মাইশা পালিয়ে গেলে
তোমার মা বাবাকে কনভিন্স করে আমাদের বিয়েটা দিয়ে দিবে। তাই তো বিয়েতে তেমন কেউই ছিল না, এভাবেই আমাদের বিয়েটা হয়ে যায়। কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? সাইয়ান তখন মৃদু হেসে বলল, তোমাকে চিনতাম আগে থেকেই মেহেরু। সীতারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আগে থেকেই মানে? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। তুমি মনে করতে পারবে না, কারণ সেটা একান্তই আমার মুহূর্ত ছিল। বলেন? অন্য আরেকদিন বলবো। দরকার নেই, এত কিছু করে বিয়ে করেছেন। আমি আপনার সাথে যাচ্ছি না আজ। সত্যি যাবে না? না, যাব না। তুলে নিয়ে যাব? আমি না গেলে? সায়ান কিছু বলতে যাবে তার আগে নিচ থেকে সুমি বেগম তাদের ডাকলেন। অতঃপর তারা দুজনে নিচে নেমে এলো। তারা নিচে নেমে আসতেই সুমি বেগম তাদের নাস্তা খেতে দিলেন। এরই মধ্যে ইফাজ সাহেব এসে উপস্থিত হলেন। সায়ানের সাথে কুশল বিনিময় করলেন, পরপর বললেন, আজকে যখন এসেছো সো যেতে দিতে পারবে না। আজ রাতটুকু থেকে সকালে না হয় চলে যেও, যদি তোমার কাজ থাকে। সায়ান আর ইফাজ সাহেবের কথার ওপর কিছু বলতে পারল না। রাতে খাওয়া দাওয়া করে সিতারা ও সায়ান নিজেদের রুমে এলো। সায়ান বিছানায় বসে বলল, সেদিন কাপড় খুলে গিয়েছিলাম, ওগুলো কোথায়? আছে, আমি ধুয়ে আলমারিতে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করবেন? হ্যাঁ, চেঞ্জ করব, আর চেঞ্জ করা উচিত ছিল। আচ্ছা, আমি কাপড় বের করে দিচ্ছি। বলেই সিতারা আলমারি থেকে একটা টি শার্ট আর একটা প্যান্ট নামিয়ে দিল সায়ানকে। সায়ান সেগুলো দেখে অবাক হয়ে বলল, এগুলো তো আমার কাপড় না। আমি আর আম্মু সেদিন শপিং এ গিয়েছিলাম, তখন এগুলো নিয়ে এসেছি আপনার জন্য। সায়ান অবাক হয়ে তাকিয়ে রইল সিতারার দিকে। আমার জন্য? সিতারা একটু লজ্জা পেলেও দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আপনার জন্য। পছন্দ হয়নি? আমার পছন্দের চেয়ে বেশি কিছু। তবে আমার ছোট্ট বউ যে এত কেয়ারিং হবে তা ভাবিনি। সিতারা মুখ বাঁকিয়ে বলল, আপনার বউ ছোট না, বুঝলেন? ঠিক আছে, আমার ষোড়শী বউটা খুব বড় হয়ে গেছে, তাই তো? আপনি না খুব দুষ্টু। সায়ান কাছে এগিয়ে এসে সিতারার চিবুক তুলে ধরল। দুষ্টু তো তুমিও কম নও মেহেরু। সিতারার মুখটা গরম হয়ে উঠল। সে দৃষ্টি নামিয়ে নিল, কিন্তু সায়ানের চোখে চোখ পড়তেই বুকের মধ্যে আবারও সেই অদ্ভুত অনুভূতি কাজ করলো। সায়ান আস্তে করে বলল, তুমি এভাবে আমার জন্য চিন্তা করো, আমার জন্য শপিং করো, এভাবে? এইসবের মানে কি জানো? মানে কিছুই না। মানে একটাই, তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, তাই না? সিতারা কিছুই বলল না, শুধু চোখ নামিয়ে রাখলো। সায়ান ধীরে ধীরে তার কপালে একটা নরম চুমু দিল। ভালোবাসতে থাকো মেহেরু, আমি তো তোমার সেই প্রথম দিন থেকেই। সিতারা চমকে তাকালো সায়ানের দিকে। সায়ান মুচকি হেসে বলল, আর এই ভালোবাসাটা যেন কখনো কমে না যায়, বোঝো? সিতারা লজ্জায় পড়ে গেল, এলোমেলো দৃষ্টি ফেললো চারিদিকে। বিছানায় শুয়ে কমফোর্টারের ভেতরে ঢুকে পড়ল। সায়ান অসময়ে গিয়ে চেঞ্জ করে আসলো, এসে সোজা সিতারার পাশে শুয়ে পড়ল। কমফোর্টারের ভেতর গুটিসুটি মেরে শুয়ে থাকা সিতারার মাথায় কিছু চুল তার মুখের সামনে এসে পড়েছিল। সায়ান আলতো করে সেই চুল সরিয়ে দিল, তারপর মৃদু হেসে বলল, এভাবে লুকিয়ে থাকলে তো আমার ছোট্ট বউটা একদম পিচ্চি বাচ্চার মতো লাগছে। সিতারা মুখ বের করলো, শুধু বলল, আপনার কথা শুনতে আমার ইচ্ছা করছে না। সায়ান এক কদম এগিয়ে এসে ফিসফিস করে বলল, কেন, আমি কি এমন বললাম? সিতারা ধীরে ধীরে মুখ বের করলো, বড় বড় চোখ মেলে তাকালো সায়ানের দিকে। আপনি বেশি কথা বলেন, তাই। সায়ান মৃদু হেসে সিতারার গালে আঙ্গুল বলিয়ে বলল, তুমি জানো, বেশি কথা না বললে আমি থাকতে পারি না, বিশেষ করে যখন আমার পাশে আমার সুন্দরী বউটা শুয়ে থাকে। সিতারা চুপ করে থাকলো, তার গালের রংটা একটু লালচে হয়ে গেল। সায়ান সেটা লক্ষ্য করলো, আর একটু মজা পেয়ে বলল, ও, তাহলে তুমি এখনো লজ্জা পাও? ভাবছিলাম এতদিনে আমার সাথে মানিয়ে নিয়েছো। সিতারা মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, আপনার কথা শুনলেই আমার রাগ হয়। তাহলে রাগ কমানোর একটা উপায় আছে। কি উপায়? সায়ান হুট করে সিতারাকে নিজের দিকে টেনে আনলো। সিতারার শ্বাস আটকে গেল, তার মাথা সায়ানের বুকে ঠেকে গেল, আর সায়ানের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পেল সে। সিতারা দ্রুত উঠে বসতে গিয়েও পারল না, কারণ সায়ান শক্ত করে তাকে ধরে রেখেছে। ছাড়ুন, আগে বলো, রাগ কমেছে কিনা? আপনি অনেক বেশি বদমাশ হয়ে যাচ্ছেন, শুধু কিন্তু তোমারই জন্য। সিতারা একটু থেমে ধীরে ধীরে বলল, আপনি আমাকে কখন থেকে ভালোবাসেন?
সায়ানের হাসি থেমে গেল। সে কিছুক্ষণ সিতারার চুলে আঙ্গুল চালিয়ে বলল, অনেক আগে থেকে মেহেরু, তবে আমি চাই না তুমি এখন সেটা জানো। সময় হলে আমি বলবো, এখন আমার বলতে লজ্জা লাগছে। সায়ান ধীরে ধীরে হাত বাড়িয়ে সিতারার চুলের একটা অংশ আঙ্গুলে পেঁচিয়ে ফেলল। তুমি জানো মেহেরু, তোমার চুলগুলো অনেক বেশি সুন্দর, এত লম্বা আর এত মসৃণ। সিতারা তার দিকে তাকিয়ে বলল, আপনি সবসময় আমার চুল নিয়ে কথা বলেন কেন? সায়ান মৃদু হাসল, কারণ এগুলো তোমার মতোই সুন্দর। সিতারা এক মুহূর্ত থমকে গেল, তার বুকটা ধক করে উঠল। সায়ান আবারও বলল, তুমি কি জানো, আমি যখন প্রথমবার তোমাকে দেখি তখন থেকেই মনে মনে তোমার হয়ে গিয়েছিলাম। সত্যি? হুম, সত্যি। সিতারা চুপ করে থাকলো, তার চোখে এক ধরনের উষ্ণতা জেগে উঠল। সায়ান তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, এখন ঘুমিয়ে পড়ো মেহেরু, তোমাকে আরো অনেক কিছু জানতে হবে। আর তবে ধীরে ধীরে। সিতারা চোখটা বন্ধ করলো, কিন্তু তার মনে চলতে লাগলো হাজারো প্রশ্ন। এক এই মানুষটা তাকে এতদিন ধরে ভালোবেসে এসেছে, অথচ সে কিছুই জানতো না। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। আস্তে আস্তে ঘুমের জগতে হারিয়ে যেতে যেতে মনে মনে বলল, হয়তো সত্যি আমি তাকে ভালোবেসে ফেলেছি। সায়ান আরো কাছে এগিয়ে এসে সিতারার কপালে আলতো করে চুমু দিল। তুমি জানো মেহেরু, আমি তোমাকে আগেই পছন্দ করতাম, এখন তো আরো বেশি ভালোবাসি। সিতারা চোখটা বন্ধ করলো, তার হৃদয় যেন ধীরে ধীরে গলে যেতে লাগলো সায়ানের এই নরম কণ্ঠস্বর আর স্পর্শে। সে কিছুই বলল না, শুধু অনুভব করলো সায়ানের উষ্ণতা। সায়ান মৃদু হাসলো, আজ রাতটা তোমার জন্য স্পেশাল জানো? সিতারা চোখ বড় বড় করে তাকালো। কেন? সায়ান হেসে বলল, কারণ আজকের রাত থেকেই তুমি শুধু আমার, শুধুই আমার মেহেরু। কিন্তু আমি তো বিয়ের পর থেকেই আপনার। হ্যাঁ, তবে তবে কি? কিছু না, ঘুমাও। সিতারা কিছু বলতে যাবে, কিন্তু তার আগে সায়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সিতারা তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল, যেন এই একটুখানি ভালোবাসার উষ্ণতায় সে হারিয়ে যেতে চায়। পরের দিন সকালে নাস্তা করে সায়ান ও সিতারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সায়ান ড্রাইভ করছিল, মাঝে মাঝে এক পাশে তাকিয়ে দেখছিল সিতারাকে। সিতারা কখনোই খুব বেশি চুপচাপ থাকে না, কিন্তু আজ সে একদমই চুপচাপ। কি হলো, এভাবে চুপ কেন? সায়ান হালকা গলায় বলল। সিতারা চোখ নামিয়ে নিল, এমনি। সায়ান এক দৃষ্টিতে তাকালো তার দিকে। নিশ্চয় কিছু একটা হয়েছে, বলো তো, আমার ছোট্ট বউটা কি ভাবছে? সিতারা এক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে বলল, জানি না, মনে হচ্ছে আমার জীবনটা কেমন যেন বদলে যাচ্ছে। সায়ান হেসে বলল, পরিবর্তন খারাপ কিছু না মেহেরু, পরিবর্তন যদি সঠিক মানুষের সাথে হয় তাহলে সেটা সুন্দর হয়। সিতারা চুপচাপ তার কথা শুনছিল, তারপর হঠাৎই বলল, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? সায়ান তার গাড়ির গতি একটু কমিয়ে আনলো, তারপর গভীর দৃষ্টিতে তাকালো সিতারার দিকে। তুমি কি মনে করো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো? সিতারা অবাক হয়ে তাকালো। সায়ানের চোখে কোনো মজা নেই, কোনো খুনসুটি নেই, শুধু নিখাদ ভালোবাসা। সায়ান আবার বলল, তুমি যদি আজ বলো আমি তোমার জীবনে না আসি, তাহলে চলে যাব। কিন্তু আমি জানি তুমি সেটা চাইবে না, কারণ আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি, তাই না? সিতারা কিছুই বলল না, তার হৃদয়টা যেন একটু নরম হয়ে এলো। আসলেই সায়ানকে ছাড়া কি সে থাকতে পারবে? গাড়ির জানালা দিয়ে হালকা বাতাস এসে সিতারার চুলগুলো উড়িয়ে দিল। সায়ান হেসে বলল, তোমার এই চুলগুলো একদিন আমাকে পুরোপুরি পাগল করে দেবে। সিতারা মুখ বাঁকিয়ে বলল, আমি তো পাগল বানানোর জন্য কিছু করছি না। সায়ান মৃদু হাসলো, আসলে তুমি যাই করো সেটাই আমাকে তোমার প্রতি আরো বেশি দুর্বল করে দেয়। সিতারা চুপ করে রইল, নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। গাড়ি ধীরে ধীরে সায়ানের বাড়ির সামনে এসে থামল। বাড়ির গেট খুলতেই ভেতর থেকে আফরোজা বেগম বেরিয়ে এলেন। আফরোজা বেগমের মুখে উজ্জ্বল হাসি, চোখে মুখে আনন্দের ঝিলিক। এসেছো বাবা? সীতারা মা, কেমন আছো? সীতারা মৃদু হেসে বলল, ভালো আছি আম্মু। আফরোজা বেগম এগিয়ে এসে সীতারার মাথায় হাত রাখলেন। ভালো থাকিস মা, তুই আমার ঘরের লক্ষ্মী। তোকে পেয়ে মনে হয় আমার সংসারে পূর্ণতা এসেছে। সীতারা লজ্জায় মাথা নিচু করলো। সায়ান পাশে দাঁড়িয়ে মুচকি হেসে তার প্রতিক্রিয়া দেখছিল। ভেতরে আসো,
অনেক কিছু রান্না করেছি আজ, আফরোজা বেগম বললেন। সিতারা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলো। তখন লাঞ্চ টাইম। ড্রয়িং রুমে ঢুকে দেখে টেবিলে সাজানো হয়েছে বাহারি খাবারে। বিরিয়ানি, রোস্ট, পায়েস, ফিরনি সবই ছিল। আহা, এত কিছু! সায়ান অবাক হয়ে বলল, এগুলো সব আমার ছোট্ট বৌমার জন্য। তাহলে আমি কিছুই পাবো না মা? তুই কি নতুন বর নাকি? নতুন বইয়ের জন্যই এইসব আয়োজন। খাওয়ার পর সবাই বসার ঘরে বসলো। আফরোজা বেগম সিতারার হাত ধরে বলেন, মা, তুই সুখে থাক, ভালো থাক। এই ঘরের বউ তুই, এই সংসার তোকেই গুছিয়ে নিতে হবে। সিতারা মাথা নিচু করে রইল। আফরোজা বেগম সাইয়ানের উদ্দেশ্যে বলেন, কালকে তোর চাচি ফোন দিয়েছে, বউকে নিয়ে যেতে বলেছে, ওকে নিয়ে ঘুরে আয়। আচ্ছা আম্মু, কয়েকদিন পরে যাব, এখন ফ্রেশ হয়ে নেই, হসপিটালে যাব। বলে সাইয়ান রুমে চলে যায়। সিতারাও রুমে এসে বেলকুনিতে চলে যায়। বেলকুনিতে সে যে ফুল গাছ লাগিয়েছে কয়েকটা, সেগুলোতে পানি দিতে থাকে সে। এর মধ্যে সায়ান রেডি হয়ে রুমের ভেতর থেকে সিতারাকে ডাক দেয়, মেহেরু। সিতারা গাছের পাতায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, জি আসছি। সে ধীরে ধীরে রুমে ঢুকলো। সায়ান সাদা শার্ট আর ব্ল্যাক ট্রাউজারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। তার হাতের ঘড়ির ফিতা ঠিক করতে করতে বলল, আমি বের হচ্ছি, তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। আপনি কখন ফিরবেন? তুমি কি আমার অপেক্ষায় থাকছো? আমি তো শুধু জানতে চাইলাম। সিতারা সাইয়ানের দিকে চোখ তুলে তাকায়। সাদা শার্ট পরেছে ছেলেটা, ছেলেটাকে মারাত্মক সুন্দর লাগছে। ইচ্ছে করছে কিউট ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরে একটা চুমু খেতে। সিতারা সঙ্গে সঙ্গে নিজের ভাবনায় ধাক্কা খেল। এটা সে কি ভাবছে? নিজের গাল দুটো গরম হয়ে উঠল। সাইয়ান খেয়াল করলো সিতারা হঠাৎই একটু অস্বস্তিতে পড়েছে। সে মজা করে বলল, কি হলো? হঠাৎ তোমার গোলুমোলু গাল এত লালচে হয়ে গেল কেন? কিছু না। সায়ান এগিয়ে এসে তার মুখটা হাতে ধরে বলল, কিছু তো একটা নিশ্চয়ই, বলো তো আমার ছোট্ট বউটা কি ভাবছিল? সায়ান আর কিছু না বলে পারফিউম মাখতে শুরু করলো। হঠাৎ করেই সিতারা বলল, ডাক্তার সাহেব। হুম? চোখ বুজে ফেললো সিতারা। পরপর চোখ খুলে পিটপিট করে তাকালো সায়ানের দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষের দিকে। ঢোক গিলে মনে সাহস নিয়ে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? সিতারার এমন কথায় ভড়কে গেল সায়ান। অবাক নয়নে তাকিয়ে বলল, মেহেরু, ঠিক আছো তুমি? এক পর্যায়ে রাগ হলো সিতারার। তার নিজেরই তো স্বামী সায়ান, একটু জড়িয়ে ধরতেই তো চেয়েছে সে, তাই বলে এইভাবে বলবে? গাল ফুলিয়ে মেয়েটা বলল, থাক, লাগবে না। বলেই সিতারা বেরিয়ে যেতে নিলে সায়ান হাত ধরে টেনে ধরল। এক ঝটকায় নিজের বক্ষস্থলে নিয়ে আসলো মেয়েটাকে। সিতারা হতভম্ব হয়ে গেল। সায়ানের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল লজ্জায়। সায়ান ঠোঁটের কোণে মুচকি হাসি হেসে বলল, আমার ছোট্ট বউটা এত আবদার করতে শিখলো কবে? সিতারা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে লাজুক অভিমান খেলা করছে। আমি কি ভুল কিছু বলেছি? সায়ান মাথা নাড়ালো। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, ভুল বলনি, কিন্তু তুমি না চাইলে আমি তোমাকে জড়িয়ে ধরতাম। সিতারা চোখ নামিয়ে নিল। তার বুকের ধুকধুকানি যেন আরো বেড়ে গেল। সায়ান সিতারার কপালে আলতো করে চুমু দিল। সিতারা চুপ করে থাকলো। তার মনে হচ্ছিল সায়ানের বুকের ভেতর একটা ছোট্ট ঘর বানিয়ে সেখানে সারা জীবন কাটিয়ে দিতে পারে। সিতারা দ্রুত সরে গিয়ে বলল, জানেন, আপনার কথা একদমই আমার সহ্য হয় না। সায়ান মজা করে বলল, তাহলে বউ হওয়ার দরকার ছিল না? মানে? তাহলে কে হতো? কেউ হতো না, কারণ আমি শুধু তোমাকেই চাই। সিতারার মুখ আবারও লাল হয়ে গেল। আর সায়ান খিলখিল করে হেসে বলল, আচ্ছা, আমি বের হচ্ছি। তোমার কিছু লাগলে অবশ্যই আমাকে ফোন করবা। বাসা থেকে তোমার ফোনটা এনেছো নিশ্চয়? সায়ান তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। আমি যাচ্ছি, সন্ধ্যায় ফিরে তোমাকে কোথাও একটা নিয়ে যাব। কোথায়? তোমার শ্বশুর বাড়িতে। হুম, নিয়ে এসেছিলাম। সিতারা প্রথমে বুঝতে পারেনি, তারপর সায়ানের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। শ্বশুরবাড়ি মানে? সায়ান ঠোঁটের কোণে মুচকি হাসি হাসলো। মানে? আমার গ্রামের বাড়ি। চাচি তোমাকে নিয়ে যেতে বলেছেন। কিন্তু আপনি কয়েকদিন পর যাবেন বলছিলেন না? তবে এখন ভাবছি আজ রাতেই রওনা দিব। গ্রামে গিয়ে চাচির হাতের রান্না বানানো সুস্বাদু পিঠা খাবো। সিতারা চুপচাপ সায়ানের দিকে তাকিয়ে থাকলো। তার গ্রামের বাড়িতে যাওয়ার কথা শুনে হালকা উত্তেজনা কাজ করছিল।
আবার একটা অজানা ভয়ও লাগছিল। সে তো আগে কখনো সায়ানের পুরো পরিবারকে সামনাসামনি দেখেনি। তারা কেমন হবে? তাকে পছন্দ করবে তো? সায়ান সিতারার চোখে মুখে চিন্তার ছাপ দেখে হাসল। কি হলো, ভয় পাচ্ছ নাকি? সিতারা দ্রুত মাথা নাড়ালো। না, ভয় কেন পাবো? তাহলে মুখে এত ভাবলেশহীন ভাব কেন? সায়ান মজা করে বলল, তাহলে মুখে এত ভাবলেশহীন ভাব কেন? যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে আমি তোমাকে কোথাও বিক্রি করে দিতে নিয়ে যাচ্ছি। সিতারা রাগে চোখ মুখ কুঁচকে বলল, আপনার কথা একদম সহ্য হয় না। সায়ান হেসে বলল, এটা তো নতুন কিছু না, তুমি তো সবসময়ই বলো। সিতারা মুখ ফুলিয়ে বলল, আমি কিন্তু যাচ্ছি না, আপনি একা যান। সায়ান তখন গম্ভীর মুখ করে বলল, ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আমি একাই যাব। দাদিকে গিয়ে বলবো তোমার নাতবউ তো আসতেই চায় না। সিতারা এক মুহূর্ত ভেবেও উঠতে পারল না কি বলবে। সে বুঝতে পারছিল সায়ান মজা করছে, কিন্তু তার দাদির কথা শুনে হালকা ভয়ও লাগছিল। বৃদ্ধ মহিলা কেমন যেন রকমের হয়, তাই ভয় লাগছে মেয়েটার। আপনার দাদি কি রাগ করবে? সায়ান একদম শান্ত গলায় বলল, অবশ্যই করবে। তুমি কি জানো দাদি কতদিন ধরে অপেক্ষা করছে তোমার জন্য? সিতারা একদম নীরব হয়ে গেল। সায়ান তখন একটু নরম সুরে বলল, মেহেরু, আমি চাই তুমি আমার পরিবারের সাথে মিশে যাও। তুমি গেলে সবাই খুব খুশি হবে, বিশেষ করে দাদি। আচ্ছা, তাহলে যাব। গুড। তাহলে তুমি ব্যাগ গোছাও, আজ রাতেই রওনা দিব। সিতারা মাথা নিচু করলো। সত্যি বলতে তার মনেও গ্রামের বাড়ি যাওয়ার একটা আলাদা উত্তেজনা ছিল। একদিক দিয়ে দাদির হাতের পিঠা খাওয়ার লোভ, অন্যদিকে একটা ভয় সায়ানের পরিবার তাকে কেমন ভাবে গ্রহণ করবে। সায়ান তার প্রতিক্রিয়া দেখে হাসলো। কি হলো, এত চুপচাপ কেন? আমি আমি কখনো গ্রামের বাড়িতে যাইনি। মানে আপনার বাড়িতে সবাই কেমন হবে? সায়ান আলতো করে তার গালে হাত রাখলো। তুমি এত ভাবছো কেন? সবাই তোমাকে খুব আদর করবে, বিশেষ করে দাদি তো তোমার জন্য পাগল হয়ে আছে। আপনার দাদি কি আমাকে ভালোবাসবে? আমি জানি সে তোমাকে ভালোবাসবে, কারণ তুমি আমার ভালোবাসা। সিতারার গাল আবারও লাল হয়ে গেল। সে দ্রুত উঠে গেল, ব্যাগ গোছানো শুরু করলো। আর সায়ান মজা করে হেসে বলল, দেখছো, তুমি তো বেশ আগ্রহ নিয়ে ব্যাগ গোছাচ্ছ। আচ্ছা, আমি এবার যাই তাহলে। বলেই সায়ান রুম থেকে বেরিয়ে গেল। পিছু পিছু সিতারাও আসলো, সায়ানকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিল। সায়ান কাজ শেষ করে একেবারে রাতেই ফিরল। রাতে এসে খাওয়া দাওয়া করে রওনা দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাতের অন্ধকারে গাড়ি ছুটে চলেছে, শহরের কোলাহল পেরিয়ে ধীরে ধীরে প্রকৃতির সান্নিধ্যে চলে যাচ্ছে তারা। সিতারা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। হালকা চাঁদের আলো পড়ে আছে চারপাশে। আর সায়ান গাড়ি চালাচ্ছে একদম মনোযোগ দিয়ে। সায়ানের নরম কণ্ঠ শুনে চমকে তাকালো সিতারা। তুমি কি ক্লান্ত? সে মাথা নাড়ালো। না, ক্লান্ত না, শুধু একটু ভয় লাগছে। সায়ান হাসলো। ভয় পাওয়ার কিছু নেই মেহেরু। আমার বাড়ি তোমারও বাড়ি। আর দাদি তো তোমাকে দেখার জন্যই পাগল হয়ে আছে। রাত প্রায় 12টার কাছাকাছি। গ্রামের কাঁচা রাস্তা ধরে গাড়িটা এগিয়ে চলেছে। বাইরের নিস্তব্ধতা, মাঝে মাঝে পাখির ডাক, আর দূরে কুকুরের ঘেউ ঘেউ। জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে সিতারার গালে লাগছে। সায়ান এক নাগাড়ে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে সিতারার দিকে তাকাচ্ছে। সে কি একটু টেনশনে আছে? তুমি নিশ্চুপ হয়ে আছো কেন? সিতারা ধীরে ধীরে বলল, আমি জানি না, একটু অস্বস্তি লাগছে। সবাই কেমন হবে যদি আমাকে পছন্দ না করে? সায়ান হেসে গাল টিপে বলল, আমার বউ পছন্দ না করার মতো মানুষই না, কারণ আমার বউকে ভালো না বাসার মতো বোকা তো আমাদের বাড়িতে কেউই নেই। সিতারা চুপ করে থাকলো। সে জানে সায়ান ঠিক বলেছে, কিন্তু তার মনে অজানা ভয় কাজ করছে। সবাই যদি তাকে পছন্দ না করে? গাড়িটা উঠোনে এসে থামতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধা লাঠির ওপর ভর করে দিয়ে এক পা এগিয়ে এলেন। চোখে এক রাশ উচ্ছ্বাস আর চেহারায় গভীর মমতা। সায়ান, এসে গেছিস? সায়ান হাসতে হাসতে গাড়ি থেকে নামলো। জি দাদি, তোমার নাত বউকে নিয়ে আসলাম। সিতারার বুক ধক করে উঠল। গ্রামের মুরব্বীরা কেমন হয় যেন জানা নেই। সায়ানের মুখ দাদির ডাক শুনে সিতারার বউ বুঝতে পারলো এটা হয়তো সায়ানের দাদি। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। এই যে নাত বউ, কাছে আসো তো দেখি।
সিতারা আস্তে আস্তে কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ালে, আর নাজমা বেগম তার হাত দুটো ধরে ফেললেন। আমার আমার নাত বউ একদম লক্ষ্মী, একদম শুভ্র কলির মতো মিষ্টি। সিতারা এতটা সহজ গ্রহণযোগ্যতার জন্য প্রস্তুত ছিল না। সে কিছু বলার আগেই নাজমা বেগম তাকে বুকে টেনে নিলেন। গায়ের সাথে লেগে থাকা আতরের হালকা গন্ধ সিতারার নাকে এলো। নাজমা বেগমের কোমল হাত মাথায় বুলিয়ে দিয়ে বললেন, এত দেরি করলি কেন? তোদের জন্য কত কিছু রেডি করে রেখেছি। আমার জন্য? হ্যাঁ রে পাগলি, আমি তোর আসার জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলাম। সায়ান মিটিমিটি হাসল। দাদি, মনে হচ্ছে আমি এখানে একদম অপ্রয়োজনীয় হয়ে গিয়েছি। নাজমা বেগম তাচ্ছিলের ভঙ্গিতে বললেন, হুম, তুই আগে আসলে তো এই আদরটা পেতিস, এখন তো তোর বউ এসেছে। সিতারা হাসি মুখে সাইয়ানের দিকে তাকালো, আর সাইয়ান একটু চোখ টিপে বলল, দেখলে, দাদি এখন শুধু তোমার। এমন সময় সায়ানের চাচা সুমন তালুকদার আর চাচি মিনারা বেগম দরজার সামনে এসে দাঁড়ালেন। চাচার চোখে উচ্ছ্বাস আর চাচির মুখে একরাশ মমতা। ও, এই তো আমাদের সিতারা। চাচি মিনারা বেগম সিতারার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসি দিলেন। সায়ান তো কদিন ধরে বলছে তুমি আসবে, আজকে অবশেষে তোমাকে দেখলাম। সুমন তালুকদার সাইয়ানের দিকে তাকিয়ে বলেন, বাহ, এতদিন পর মনে হলো। তুই আসলেই বড় হয়ে গিয়েছিস, বউ নিয়ে ঘরে ঢুকছিস। সিতারা একটু লজ্জায় পড়ে গেল, মাথা নিচু করলো। সাইয়ান পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, চিন্তা করো না, সবাই তোমাকে খুব ভালোবাসবে, আশা করি। মিনারা চাচি সিতারার হাত ধরে একটু এগিয়ে নিয়ে বলেন, বাবা, তুমি এতটা একদম মিষ্টি, সাইয়ানের জন্য একদম পারফেক্ট। চাচা সুমন তালুকদার হেসে বলেন, আমার কিন্তু মনে হয় সাইয়ান ভাগ্যবান। সাইয়ান হাসতে হাসতে বলল, এটা তো সত্যি। চাচি আদর মাখা কণ্ঠে বলেন, এসো এসো, এতক্ষণ দাঁড়িয়ে কেন? আমাদের বাড়ির বউ তো কখনো পর নয়, তুমি এই বাড়ির মেয়ে। সিতারার মুখে একটু স্বস্তির হাসি ফুটল। প্রথমে অচেনা লাগলেও মনে হচ্ছিল এই পরিবারটা সত্যি আপন হয়ে উঠেছে। ফ্রেশ হয়ে মাত্রই বিছানায় বসেছে সিতারা। সারাদিনের ধকলের পর শরীর যেন একরাশ ক্লান্তিতে জমে আছে, কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। সাইয়ানের পরিবার তাকে এত সহজে আপন করে নেবে, এটা সে ভাবেনি। তখন সবার সাথে কুশল বিনিময় করে হালকা খাবার খেয়ে রুমে এসেছে সিতারা। সাইয়ান তখনও রুমে আসেনি। হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। গ্রামের রাতগুলো এমনই হয়, শান্ত, কোলাহলহীন। সিতারা বিছানায় বসে জানালা দিয়ে চাঁদের আলো দেখতে লাগলো। তখনই দরজায় আলতো শব্দ হলো। সিতারা বুঝতে পারলো সাইয়ান এসেছে। সিতারা ধীরে দরজার দিকে তাকালো। কয়েক সেকেন্ড নীরব থাকার পর আবারও টোকা পড়ল। সে উঠে গিয়ে দরজা খুলতেই সাইয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখলো। সাইয়ান হাসলো, ঘুমিয়ে পড়েছ নাকি? না, ঘুম আসেনি এখনো। সায়ান এক পাশে হেলে দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তাহলে একটু হাঁটবে? গ্রামের রাতের পরিবেশ শহরের চেয়ে অনেক আলাদা, দেখলে ভালো লাগবে। সিতারা একটু দ্বিধায় পড়ে গেল। এই অচেনা জায়গায় রাতের বেলা বাইরে যাওয়া কি ঠিক হবে? বুঝতে পারছিল না, কিন্তু সায়ানের কথায় না করতে পারল না সে। শাড়ির আঁচল মাথায় ঠিকঠাক ভাবে দিয়ে বলল, আচ্ছা চলুন। সায়ান এক পাশে সরে দাঁড়ালো। সিতারা ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো। বাড়ির আঙিনায় চাঁদের আলোয় ছড়িয়ে আছে। হালকা বাতাস গায়ে লাগতেই সিতারার ভেতর একটা অদ্ভুত অনুভূতি, প্রশান্তি কাজ করলো। সায়ান সামনে এগিয়ে গিয়ে বলল, এই দিকটা দিয়ে আসুন, পুকুর পাড়টা অনেক বেশি সুন্দর। রাতের চাঁদনিতে গ্রামটা আরো বেশি মোহনীয় লাগে। সিতারা ধীরে ধীরে হাঁটতে লাগলো। চারপাশের পরিবেশ তার কাছে একেবারে নতুন লাগছিল। পুকুরের কাছে এসে দুজন দাঁড়ালো। পানির ওপর চাঁদের আলো পড়ে মৃদু দুলছে। কিছুক্ষণ নীরব থাকার পর সাইয়ান বলল, আপনার কেমন লাগছে এখানে? সীতারা মৃদু হাসলো, ভালোই। এখানে একটা অদ্ভুত প্রশান্তি আছে, শহরের মতো কোলাহল নেই, সবকিছু শান্ত নীরব। সাইয়ান সীতারার দিকে তাকালো, বলল, শুধু পরিবেশ না, মানুষগুলোকেও বুঝতে পারবেন ধীরে ধীরে। আমার পরিবার আপনাকে খুব সুন্দর পছন্দ করেছে। আমার চাচি তো আপনার প্রশংসায় মুখর। সীতারা লজ্জায় একটু মাথা নিচু করলো।
আপনার পরিবার সত্যি খুব ভালো। আমি ভাবিনি এত সহজে আমাকে সবাই গ্রহণ করবে। সায়ান একটু হেসে বলল, আমি জানতাম। আর তারা আপনাকে, অর্থাৎ আমার ছোট্ট বউটাকে খুব সুন্দর পছন্দ করবে। সিতারা চমকে সায়ানের দিকে তাকালো। ছোট্ট বউ? সায়ান মৃদু হেসে বলল, আপনি তো দেখতে ছোট্ট আর মিষ্টি। আমি এতটাও ছোট না। সায়ান সিতারার গালটা টেনে বলল, পিচ্চি বউ তুমি একটা। আর পিচ্চিদের পাশ বালিশ হিসাবে ব্যবহার করতে বেশ ভালোই লাগে, যেমনটা আমি এখন তোমাকে পাশ বালিশ বানিয়ে ফেলেছি। সিতারা হতবাক হয়ে সায়ানের দিকে তাকালো। কি বললেন? সায়ান মৃদু হেসে বলল, ঠিক বলেছি। তুমি তো এত ছোট আর মোলায়েম, তোমাকে পাশে পেলে ঘুমটা বোধহয় আরো আরামদায়ক হবে। সিতারা ভুরু কুঁচকালো। আপনি কি ইচ্ছে করে আমাকে বিরক্ত করছেন? সায়ান হাসতে হাসতে বলল, বিরক্ত না, প্রশংসা করছি। তুমি কি বুঝতে পারছো না? সিতারা মুখ ফিরিয়ে নিল। তার গাল কেমন যেন লাল হয়ে গিয়েছে। অন্ধকারে সেটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের অস্বস্তিটা সে অনুভব করছিল। সিতারা জোর দিয়ে বলল, আমি পাশবালিশ নই, আর আমি ছোটও নই। সায়ান কাঁধ ঝাঁকালো। ঠিক আছে, পাশবালিশ না, তাহলে বউ হয়ে থাকো কেমন? সিতারা এবার সত্যি কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ হালকা হা হলো। সায়ানের ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলা করছে। সে দুষ্টু হেসে বলল, একটা অনুমতি চাই, দিবা? কি? তোমার গালে একটা চুমু খাই প্লিজ। সিতারা যেন কিছুক্ষণ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। বিস্ময়ে বড় বড় চোখে সায়ানের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর ধক করে উঠল, হাতের তালু ঘামতে লাগলো। সিতারা থতমত খেয়ে বলল, আপনি আপনি এটা বললেন? সায়ান কাঁধ ঝাঁকালো। হ্যাঁ, বলেছি তো। খুব কি অন্যায় কিছু চেয়েছি? সিতারা দ্রুত মুখ ফিরিয়ে নিল। গলার স্বর কেমন যেন কেঁপে উঠল। আমি ঘরে যাচ্ছি। সায়ান বাধা দিয়ে বলল, আরে এমন করছো কেন? একটু আদর করলে কি হয়? আমাদের তো সম্পর্কই এমন। সিতারা কপালে ভাঁজ ফেলল। কেমন সম্পর্ক? সায়ান মৃদু হাসলো। চোখে এক ধরনের দুষ্টুমি খেলা করছে। যেখানে আমি চাইলে আমার ছোট্ট বউয়ের গালে একটা ছোট চুমু খেতেই পারি। সিতারার শ্বাস আটকে গেল। তার মুখটা আরো লাল হয়ে গেল। সে রাগে লজ্জায় কিছু বলার চেষ্টা করলো, তার আগে সায়ান এগিয়ে এসে ফিসফিস করে বলল, আচ্ছা, না হয় থাক, আজ নয়, কিন্তু একদিন ঠিকই আদায় করে নেব। তারপর একরাশ হাসি নিয়ে পিছিয়ে গেল। সিতারা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল। আচ্ছা, এখন চলুন ম্যাডাম, রাত বেশি হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে কিন্তু। সিতারা একটু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। দুজন ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরতে লাগলো। রুমে এসে সিতারা সোজা বিছানায় শুয়ে পড়ল। সায়ান গিয়ে তার পাশে আধ শোয়া হয়ে বসল, যেন একটু আগে সে কিছুই বলেনি। তার কথার মাঝে সিতারাকে এলোমেলো করে দেয়নি। সিতারা সায়ানের দিকে তাকালো। আপনি এত স্বাভাবিক কিভাবে থাকেন? সায়ান হাসলো। মানে? সিতারা ভুরু কুঁচকে বলল, মানে আপনি একটু আগে কি বললেন সেটা জানেন? সায়ান কাঁধ ঝাঁকালো। জানি তো, আর জানি বলেই তো এত স্বাভাবিক আছি। সিতারা হতভম্ব হয়ে তাকালো। আপনার লজ্জা বলে কিছু নেই? তোমার সামনে লজ্জার কি আছে? তুমি তো আমার বউ। তো তোমার সামনে লজ্জা পাওয়ার কোনো মানেই হয় না, তাই না? সিতারা এবার সত্যি চুপ হয়ে গেল। সায়ানের যুক্তি সে আর কিভাবে খণ্ডাবে? সায়ান ধীরে ধীরে হাত বাড়িয়ে সিতারার মাথার কাছে রাখলো। তার আঙ্গুল সিতারার চুলের গোছায় আলতো করে ছুঁয়ে গেল। তুমি জানো, শান্ত রাতগুলোতে তোমার মতো কেউ পাশে থাকলে ঘুমটা বেশি আরামদায়ক হয়। সিতারার চোখ বড় বড় করে তাকালো। আপনার ঘুমানোর জন্য আমি বাধ্য নই। সায়ান হাসলো। তা ঠিক, কিন্তু তুমি পাশে থাকলে আমার ভালো লাগে, বিশেষ করে যখন তোমার গাল লাল হয়ে যায় আর তুমি আমতা আমতা করো, তখন তো আরো মজা লাগে। সিতারা তাড়াতাড়ি করে উঠে বসলো। আপনি খুবই বিরক্তিকর। সায়ান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি জানি, কিন্তু কি আর করা যাবে। তুমি তো এমন পিচ্ছি বউ, বিরক্ত না করে থাকাই যায় না। সিতারা রাগের ঠোঁট কামড়ে ফেলল, কিন্তু কিছুই বলল না।
সে পাশ ফিরে শুয়ে পড়ল। সায়ান মৃদু হাসলো, তারপর তার পাশে শুয়ে আলতো গলায় বলল, স্বপ্নে যদি আমাকে দেখো ভয় পেও না কিন্তু। সিতারা চোখ বন্ধ করে বলল, স্বপ্নেও আপনাকে দেখব না। সায়ান হাতটা টেনে সিতারার বুকের মাঝে নিয়ে আনলো। সিতারার গোলুমোলু গালে চুমু খেলো। সিতারা লজ্জায় ছেলেটার বুকে মুখ গুজে দিল। তা দেখে সায়ান মুচকি হেসে বলল, স্বপ্নে না হয় আসবে না, আমি তোমার, কিন্তু তুমি তো আমার বুকে থাকতে পারো, তাই না ষোড়শী? সিতারা লজ্জায় পড়ে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। সায়ান মুচকি হেসে লাইটটা অফ করে দিল। পরপর মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমাও। সকালের সূর্যের সোনালি আলো সিতারার মুখে পড়ল। সে ধীরে ধীরে চোখ খুলল, আর সায়ানের বুকের কাছে তার মাথা রাখা ছিল। সায়ান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সিতারা কিছুক্ষণ স্থির রইল, সায়ানের প্রশান্ত মুখের দিকে তাকিয়ে। খানিক বাদে হাত বাড়িয়ে সায়ানের গাল স্পর্শ করল। ঠিক তখনই চোখ গেল সায়ানের ঠোঁটের পাশে কালো তিলটার দিকে। ভোর লেগে এলো মেয়েটার। মেয়েটার হঠাৎ কি যেন হলো কে জানে, টুক করে চুমু বসিয়ে দিল ওই তিলটায়। সায়ান তৎক্ষণাৎই চোখ খুলল। সিতারা চমকে উঠে বলল, আপনি না ঘুমিয়েছিলেন? মোটেও না, আমি শুধু চোখ বন্ধ করেছিলাম, কিন্তু তুমি যেটা করেছো সেটা আমি অনুভব করেছি। সিতারা লজ্জায় আরো রক্তিম হয়ে গেল, তার মুখে কোনো কথা আসছিল না। সায়ান হেসে সিতারার কপালে চুমু খেয়ে বলল, যাক, ভালোই হয়েছে, বিয়ের পর প্রথম মর্নিং কিসটা পেলাম। সিতারা লজ্জায় পড়ে গেল। সায়ান তার লজ্জার অভিব্যক্তি দেখে মৃদু হাসি দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, লজ্জা পেও না, তোমারই তো স্বামী আমি, তাই না? সিতারা লজ্জায় কথা বলতে পারল না, তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেল। তা দেখে সায়ান হেসে ফেলল। তার ষোড়শী এতটাই লাজুক। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এত লজ্জায় আর কতদিন ষোড়শী বউ? ভেতর থেকে কোনো উত্তর এলো না, কিন্তু সিতারার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা যেন কল্পনায় স্পষ্ট দেখতে পেল সে। সায়ান ধীরে ধীরে উঠে বিছানায় বসল। গিয়ে ওয়াশরুমের দরজার পাশে দাঁড়িয়ে বলল, এই যে, বের হবে কখন? তোমার জন্য নাস্তা আনবো, না তুমি নিজে আমার সঙ্গে যাবে? ভেতর থেকে সিতারার ক্ষীণ স্বরে উত্তর এলো, আমি আসছি আসছি। সায়ান হেসে বলল, আচ্ছা, আমি অপেক্ষা করছি, তবে বেশি সময় নিলে কিন্তু নিজেই তোমাকে টেনে নিয়ে যাব। ভেতর থেকে কোনো উত্তর এলো না। সায়ান বুঝল তার ষোড়শী বউ এখনো লজ্জায় গলে যাচ্ছে। সিতারা বের হয়ে এলো। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় সিতারার চোখ তখনও নিচের দিকেই ছিল, মুখটা লাল হয়ে আছে। সায়ান তার দিকেই তাকিয়ে মিটিমিটি হাসলো। এই যে, এত লজ্জা পাওয়ার কি হলো? বিয়ের পর লজ্জা একটু কমলে ভালো হয় ষোড়শী। সিতারা দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে চাইলে সায়ান হাত ধরে টেনে নিল তাকে। না না, এভাবে পালিয়ে যাওয়া চলবে না। সিতারা ধীরে ধীরে মুখ তুলল এবং বলল, আমি আমি কি চাচির সাথে নাস্তা বানাবো? সায়ান তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার হাতের নাস্তা তো রোজ পাবো, কিন্তু এই লজ্জায় লাল হয়ে যাওয়া বউটা কি রোজ পাবো? সিতারা আর কিছু বলতে পারল না, দ্রুত রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করলো। সায়ান মুচকি হেসে পেছন থেকে বলল, ঠিক আছে, কিন্তু সাবধান, রান্না করতে করতে যেন আবার তিলটা দেখে চুমুক খেতে চলে যেও না, ঠিক আছে? সিতারা থমকে দাঁড়িয়ে গেল। সায়ানের কথা শুনে তার কানের পাশ পর্যন্ত লাল হয়ে গেল। কিছু না বলে রান্নাঘরের দিকে দৌড় দিল। আর সায়ান তার এই লজ্জা পাওয়া বউকে দেখে হাসতে লাগলো। তারপর ধীর পায়ে সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে উকি দিল, দেখলো সিতারা ব্যস্ত হাতে নাস্তার আয়োজন করছে। পাশে মিনারা বেগম চা বানাচ্ছে। সায়ান দরজার ফাঁক দিয়ে খানিকক্ষণ সিতারাকে দেখলো। মেয়েটা নিজের কাজে এতটাই মনোযোগী হয়েছে আর যে সে দাঁড়িয়ে দেখছে সেটাও টেরও পাচ্ছে না। মিনারা বেগম সায়ানকে দেখে হাসলেন, কি ব্যাপার, তুই এখানে উকিঝুঁকি দিচ্ছিস কেন? সায়ান চমকে উঠে বলল, কিছু না চাচি, দেখছিলাম তোমরা কি করছো। আর স্নেহা, মানে ওরা কোথায়? মিনারা বেগম হাসলেন, ও তো ভোরেই বের হয়ে গেছে, আজ নাকি তার কোচিং আছে। কিন্তু তুমি সকাল সকাল উকি দিচ্ছ কেন? নতুন বউকে একা ছেড়ে ভালো লাগছে না বুঝি? সায়ান মুচকি হাসলো, তেমন কিছু না চাচি, এমনিতেই। এক কাপ চা পাওয়া যাবে মেহেরু?
সিতারা হাতের কাজ করতে করতেই বলল, পাইয়ে দেব, একটু অপেক্ষা করুন। সায়ান মুচকি হেসে বলল, জি, তাড়াতাড়ি দিন ম্যাডাম। তার সাথে আমার বউ, প্রথম বউ অর্থাৎ দাদির জন্য 1 কাপ চা দিও। আচ্ছা। সিতারা মাথা নাড়ালো, তারপর দ্রুত চা গুলো তৈরি করে লাগলো। মিনারা বেগম হাসতে হাসতে বলেন, বাহ, আজকালকার ছেলেরা বিয়ের পর বউয়ের হাতে রান্না খেতে এমন পাগল হয়ে যায়। সায়ান কিছু বলল না, চলে গেল সে ড্রয়িং রুমের দিকে। সায়ান চলে যেতেই সিতারা চা নিয়ে ড্রয়িং রুমে গেল। 1 কাপ চা দাদিকে, আরেক কাপ চা সায়ানকে দিল। সায়ান চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুক দিল, তারপর মুচকি হেসে বলল, চা বেশ ভালোই হয়েছে ষোড়শী। সিতারা কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে রইল। দাদি সায়ানের কথাই হাসলেন, আহা, নতুন বউয়ের হাতের চা খেয়ে যদি এমন প্রশংসা করো, তাহলে তো মনে হচ্ছে জীবনভর ওর হাতের রান্না ছাড়া চলবেই না। সায়ান মৃদু হাসলো, ঠিকই বলেছেন দাদি। সিতারা এবার মুখ তুলল, কিন্তু সায়ানের প্রশান্ত মুখের দিকে তাকিয়ে আবারও চোখটা নামিয়ে ফেলল। সে কিছু না বলে রান্নাঘরের দিকে ফিরে যেতে চাইল, কিন্তু সায়ান হঠাৎই হাত ধরে আটকে দিল। কোথায় যাচ্ছ? সিতারা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি চাচির কাছে যাব। সায়ান হেসে বলল, চাচি কি তোমার আমার থেকে বেশি দরকারি? সিতারা লজ্জায় কিছুই বলল না। দাদি হেসে বলেন, আহা নাত বউ, আমার নাতিকে ফেলে কই যাও? নাস্তা করতে যাচ্ছি দাদু। সায়ান হাসতে হাসতে বলল, নাস্তা করবা তো ঠিক আছে, নাস্তা নিয়ে একেবারে রুমে চলে এসো। বলেই সায়ন রুমের দিকে চলে গেল। সিতারা নাস্তা নিয়ে রুমের দিকে গেল। রুমে ঢুকতেই সায়ন চেয়ারে বসে ফোনে কিছু একটা করছিল। সিতারা ধীর পায়ে এগিয়ে এসে নাস্তার ট্রে টেবিলে রাখল। সায়ন ফোনটা নামিয়ে তার দিকে তাকালো, তারপর মুচকি হেসে বলল, বাহ, আমার ষোড়শী নিজেই নাস্তা নিয়ে এসেছে। সিতারা মাথা নিচু করে বলল, আপনিই তো বললেন নাস্তা আনতে। আচ্ছা, আপনি খেয়ে নিন, আমি চললাম। সায়ন সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেলল। না, একসাথে খেতে হবে। তুমি বসো। সিতারা একটু ইতস্তত করল, আমি পরে খাব। সায়ন একটুও পাত্তা না দিয়ে তাকে পাশে বসিয়ে দিল। একসাথে খাওয়া না হলে মজা নেই ষোড়শী। সিতারা মুখে কিছু না বলে চুপচাপ নাস্তার দিকে হাত বাড়াতেই সায়ন বলল, নাস্তা করবা তো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। সিতারা কপালে ভাঁজ ফেলে তাকাল। শর্ত? সায়ন মুচকি হেসে বলল, হ্যাঁ, শর্ত। তুমি আমাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে হবে। সিতারা একদম অবাক হয়ে গেল। এটা আবার কেমন শর্ত? সায়ন গম্ভীর মুখ করে বলল, এইটা স্বামীসুলভ শর্ত। যেহেতু তুমি আমার ষোড়শী বউ, তাই তোমার হাতে না খেলে আমার নাস্তা ভালো লাগবে না। সিতারা কি করবে বুঝতে না পেরে ধীরে ধীরে একটা রুটি ছিঁড়ে সায়নের মুখের দিকে বাড়িয়ে দিল। সায়ন খুশি হয়ে খেয়ে বলল, ওয়াও, বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। সিতারা মাথা নিচু করে বলল, আপনি না একদম শিশুর মতো আচরণ করেন। সায়ন হাসতে হাসতে বলল, শিশু হলেও তোমার স্বামী। আচ্ছা, একটা কথা বলি? সিতারা কাপা কাপা গলায় বলল, কি কথা? সায়ন হাসল, তোমার চুল খুব সুন্দর, কিন্তু সকালে ঘুম থেকে উঠে এলোমেলো হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগে। সিতারা হঠাৎই চমকে নিজের চুল ঠিক করতে গেল, কিন্তু সায়ন তার হাত ধরে ফেলল। না, ঠিক করতে হবে না। আমার ষোড়শী বউকে এলোমেলো চুলেই বেশি সুন্দর। বিকেলে নীল আকাশের বুক জুড়ে ভেসে বেড়াচ্ছিল সাদা মেঘের দল। বাতাসে সিতারার চুলগুলো উড়ছিল এলোমেলোভাবে। সায়ন পিছন থেকে এসে ধীরে ধীরে তার কোমরের কাছে হাত রাখল। সিতারা কেঁপে উঠল একটু, কিন্তু সরল না। সায়ন মুখটা ওর চুলের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল, এই চুলের গন্ধটা কেন এত ভালো লাগে বলো তো? সিতারা লজ্জায় মাথা নিচু করল। সায়ন হেসে বলল, লজ্জা পাচ্ছ? সিতারা মাথা নাড়ল। সায়ন ধীরে ধীরে ওর ঘাড়ের কাছে মুখ নামিয়ে দিল। গরম নিঃশ্বাসে সিতারার সমস্ত শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। সিতারা ধীরে ধীরে মুখ ফিরিয়ে ওর চোখে চোখ রাখল। সায়ন হেসে বলল, তুমি জানো,
তোমাকে দেখলেই আমার মনে হয় এই মেয়েটাকে বুকের মধ্যে লুকিয়ে রাখি, যাতে কেউ না দেখে, কেউ না ছুতে পারে। সায়ন ওর হাত ধরে আলতো করে টেনে নিল। বলল, চলো আজ কোথাও বের হই। তোমাকে আজ একটু নিজের মতো করে সময় দিতে চাই, শুধু আমি আর তুমি। সিতারা অবাক চোখে তাকাল। কোথায় যাব? এই গ্রামে একটা নদী আছে, চলো নদীর পাড়ে যায়। যাব, স্নেহা সহ আসুক তারপর। সিতারা এক মুহূর্ত চুপ করে থাকল, কিছু যেন ভাবছে। সায়ন তার চোখে তাকিয়ে মুচকি হাসল। কি হলো? ভাবছ কেন? সিতারা ধীর গলায় বলল, স্নেহা তো এখনো আসেনি, আমরা একটু অপেক্ষা করলেই তো পারি। সায়ন মাথা নাড়ল এবং বলল, না, আমি তোমাকে একা নিয়ে যেতে চাই, শুধু তুমি আর আমি। নদীর পাড়ে বসে কথা বলবো, তোমার হাত ধরে হাঁটব, তোমার খোলা চুল বাতাসে উড়বে, আমি তোমার পাশে বসে তোমার চোখের দিকে তাকিয়ে থাকব। সিতারা লজ্জায় মাথা নিচু করল। এত সব কেন ভাবছেন? সায়ন হাসল। কারণ তুমি আমার বউ, তোমার সঙ্গে সময় কাটানোর অধিকার আমার আছে, তাই না? সিতারা কিছু বলল না, শুধু মুখে হালকা হাসি ফুটে উঠল। এরপর বিকেলে সিতারা আর সায়ন নদীর পাড়ে গেল। নদীর শান্ত জলরাশি সূর্যের শেষ আলোয় ঝিলমিল করছিল। বাতাসে শীতলতা, আর সেই সঙ্গে সিতারার এলোমেলো চুল উড়ে এসে সায়নের গালে লাগছিল। সায়ন ধীরে ধীরে সিতারার হাত ধরে বলল, এই সময়টুকু শুধু আমাদের, কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়া নেই। সিতারা নদীর পানির দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। সায়ন হঠাৎই তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুমি কি জানো, এই খোলা বাতাসে তোমার গন্ধটাই সবচেয়ে বেশি লাগে? সিতারা চমকে তাকাল। আপনি না সবসময় এমন কথা বলেন কেন? সায়ন মুচকি হেসে বলল, কারণ আমার ষোড়শী বউয়ের প্রতিটা কিছুই ভালো লাগে। সিতারা মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু তার গাল লজ্জায় রঙিন হয়ে উঠল। সায়ন ধীরে ধীরে সিতারার আঙুলে আঙুল জড়িয়ে বলল, জানো, আমি স্বপ্ন দেখতাম আমার বউ এমন হবে, যে লাজুক হবে, রাগ করবে, আবার ভালোবাসবে, কিন্তু তুমি তো তার চেয়েও বেশি সুন্দর। সিতারা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল, তারপর ধীর গলায় বলল, আমি কি সত্যিই এতটা ভালো? সায়ন স্নেহভরা চোখে তাকিয়ে বলল, তুমি কল্পনার থেকেও বেশি ভালো, আমার ষোড়শী রানী। কারণ তোমাকে ভালোবাসি। তোমার প্রতিটা ছোট ছোট ব্যাপার আমাকে টানে, আমাকে আবিষ্ট করে। সিতারা আর কিছু বলল না, শুধু নদীর পাড়ের ঘাসের ওপর বসে পড়ল। সায়নও তার পাশে বসল, দুজনের মাঝে এক ধরনের নীরবতা নেমে এল। বাতাস বইছিল ধীর গতিতে, নদীর ঢেউ গুনগুনিয়ে যেন কিছু বলতে চাইছে। সায়ন ধীরে ধীরে তার হাত ধরল, আঙুলগুলো শক্ত করে জড়িয়ে নিল সাথে। সিতারা চমকে তার দিকে তাকাল, কিন্তু কিছু বলল না। সায়ন হাসল, তারপর একদৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ষোড়শী জানো, তুমি আমার জীবনের সবচেয়ে জোস একজন। সিতারা এবার সত্যিই লজ্জায় চোখ নামিয়ে ফেলল। সায়ন তার চিবুক স্পর্শ করে ধীরে ধীরে বলল, তুমি এত লজ্জা পাও কেন বউ? তোমাকে কিছু বলতেই পারি না, তুমি লজ্জায় লাল হয়ে যাও। সিতারা চুপ করে রইল, চোখ নামিয়ে আঙুল দিয়ে ঘাস খোঁচাতে লাগল। নদীর বাতাস আরও একটু জোরে বইতে লাগল। সায়ন হঠাৎ করেই বলে উঠল, তুমি কি আমাকে ভালোবাসো মেহরু? সিতারা কিছুক্ষণ চুপ করে রইল। সায়নের প্রশ্ন শুনে তার বুকের মধ্যে যেন অদৃশ্য কোনো বোঝা চাপা পড়ল। সে সায়নের দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখ থেকে কোন শব্দ বের হচ্ছিল না। সায়ন আবারও বলল, কি হয়েছে সিতারা? কেন চুপ থাকো? আপনার কি মনে হয়? সায়ন সিতারাকে খেপাতে বলল, আমার মনে হয় ভালোবাসো না। সিতারা এইবার খেপে গেল। সে রেগে গিয়ে বলল, ভালোবাসি কথাটা কি বলতেই হবে? নিজে বুঝে নিতে পারেন না? সায়ন হেসে পাল্টা প্রশ্ন করল, ভালোবাসো? সিতারা এবার নরম হয়ে এলো। সে আশেপাশে তাকালো, এই দিকটায় কেউ নেই। তারপর ঠোঁট ফুলিয়ে সায়নের বাহু জড়িয়ে ধরে বলল, বাসি তো।
সায়ন সিতারার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়াল। সায়ন কেবল একদৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। সিতারা তার চোখে চোখ রেখে হালকা হাসল। সায়ন আবারও নরম স্বরে প্রশ্ন করল, তুমি সত্যিই আমাকে ভালোবাসো? সিতারা হালকা ঝুঁকে সায়নের গা ঘেঁষে চলে এসে বলল, হ্যাঁ, সত্যিই। ভালোবাসাটা কি চিরকাল থাকবে? এই ভালোবাসা কখনো শেষ হবে না। সায়ন সিতারার কথায় গভীর এক বিশ্বাস অনুভব করল। তার হৃদয় থেকে এক অদৃশ্য বোঝা যেন পড়ে গেল। সে সিতারার গা ঘেঁষে এসে হাত রাখল তার কোমরে। সায়ন সিতারাকে আরো কাছে টেনে নিল। কপালে চুমু খেল মেয়েটার। পর বলল, তাহলে চলো বাসায় যাওয়া যাক। অতঃপর তারা দুজন বাসায় গেল। তখন সন্ধ্যা। সায়ন যাওয়ার পথে দোকান থেকে কিছু নাস্তা নিয়ে গেল সন্ধ্যার জন্য। বাসায় পৌঁছে দেখল মিনারা বেগম চা বানাচ্ছেন। সিতারাকে দেখে তিনি বললেন, মা তোমরা বসো, আমি চা বানিয়ে আনছি। সায়ন তার আনা নাস্তার প্যাকেটটা মিনারা বেগমের হাতে দিয়ে বলল, এই নাও চাচি, কিছু নাস্তা এনেছি। মিনারা বেগম বললেন, এসবের কি দরকার ছিল? আমি আর তোমার দাদি মিলে নাস্তা বানিয়েছি তোমাদের জন্য। নাস্তা বানানোর জন্য ধন্যবাদ চাচি। আরেকটা কথা, আমরা কিন্তু কাল চলে যাব চাচি। এমা, সে কি? এসেছ তো 2 দিন হলো মাত্র। আসলে চাচি কাজের জন্যই যেতে হচ্ছে, পরে ইনশাআল্লাহ আবার আসব। আচ্ছা যাও, বাইরে থেকে এসেছ, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের জন্য নাস্তা দিচ্ছি। অতঃপর সায়ন ও সিতারা ফ্রেশ হতে চলে গেল। সায়ন এবং সিতারা ফ্রেশ হয়ে ফিরে এসে দেখল মিনারা বেগম সুন্দরভাবে নাস্তা সাজিয়ে রেখেছেন। তারা চুপচাপ বসে নাস্তা করতে লাগল, একে অপরকে মাঝে মাঝে চুপ করে দেখে নিচ্ছিল। সিতারা তার হাতের কাপে চা তুলে নিতে নিতে বলল, চাচি, আপনার হাতের চা সত্যিই অসাধারণ। মিনারা বেগম হাসলেন, তোমরা সবাই তো এক একটা প্রশংসা করার যন্ত্র। চলো, খেয়ে নাও। আর হ্যাঁ, পরের বার যখন আসবে তখন নাতি নাতনি কিছু একটা নিয়ে আসবে কিন্তু। মিনারা বেগমের কথায় সায়নের কাশি উঠে গেল। সে কোনোরকম নিজেকে সামলে বলল, চাচি, এটা কি নতুন কোনো চাপ দিলেন? পরের বার আসলে অবশ্যই কিছু আনব, তবে নাতি নাতনি নিয়ে তো আপনি একটু তাড়াতাড়ি ভাবছেন। সিতারা মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। সে কিছু বলল না, শুধু চায়ের কাপে চুমুক দিল। সায়ন একপাশে তাকিয়ে মুচকি হাসল। তার স্ত্রী যে এত লজ্জাবতী সেটা সে ভালোই জানে। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে সায়ন ও সিতারা ব্যাগ গোছাচ্ছ। সকালেই তারা চলে যাবে। সিতারা জামা গুছাতে গুছাতে এক মুহূর্তের জন্য থেমে গেল। একটা অদ্ভুত মন খারাপ তাকে গ্রাস করল। এই কয়েকটা দিন এখানে কাটিয়ে তার মনে হচ্ছে যেন বহুদিনের চেনা জায়গা ছেড়ে চলে যাচ্ছে। সায়ন খেয়াল করল সিতারা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে সিতারার পাশে দাঁড়াল। নরম গলায় বলল, মন খারাপ লাগছে? সিতারা কিছু বলল না, শুধু মাথা ঝাঁকিয়ে না বলার চেষ্টা করল। কিন্তু তার চোখের ভাষা যে স্পষ্ট বলে দিচ্ছে তার যেতে ইচ্ছে করছে না। কিন্তু কিছু করার নেই, যেতেই হবেই। সায়ন মুচকি হেসে বলল, তুমি তো পুরো জায়গাটার সাথে মিশে গেছ, যেতে ইচ্ছে করছে না, তাই না? সিতারা চুপ করে থাকল, চোখ নামিয়ে নিল। সায়ন ধীরে ধীরে সিতারার সামনে গিয়ে দাঁড়াল। নরম স্বরে বলল, শোনো, জায়গার চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ। যেখানে আমি আছি সেখানে তোমার সবকিছু থাকবে, ঠিক আছে? সিতারা মুখ তুলে সায়নের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকাল। সায়ন হেসে বলল, এখন ব্যাগ গোছাও, সকালে তোমাকে আর ঘুম থেকে উঠতে ডাকতে চাই না। সিতারা এবার মুখ ফুলিয়ে বলল, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে ডাকতে হবে? সায়ন মুচকি হেসে বলল, তুমি আমার জন্য তো চিরকালই ছোট। সিতারা লজ্জায় চোখ ফিরিয়ে নিল, আর সায়ন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্ত্রীর দিকে। সকালে সূর্য ওঠার আগেই তারা বেরিয়ে পড়ল। এইভাবেই কেটে গেল আরও কিছু মাস। সিতারারও বয়স এখন 17 বছর।
কয়েক মাস আগেই সে 17 বছরে পা দিয়েছে। তার জন্মদিনটা বেশ সুন্দর করেই সেলিব্রেট করেছে সায়ন। বর্তমানে সিতারা রুমে বসে সায়নের জন্য অপেক্ষা করছে। রাত 12টা বেজে গেছে, তার ডাক্তার সাহেব এখনো এলো না। সিতারা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। রাত গভীর হয়ে আসছে, কিন্তু সায়নের কোনো খোঁজ নেই। ফোনও করেনি আজ। সাধারণত দেরি হলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দেয়, কিন্তু আজ কিছুই নেই। তার ভেতরে অস্থিরতা বাড়তে লাগল। কি করছে সায়ন? ঠিক আছে তো? ঠিক তখনই দরজার সামনে শব্দ হল। সিতারা তড়িঘড়ি দরজা খুলে দেখল সায়ন ক্লান্ত মুখে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে জুতো খুলতে খুলতে বলল, এত দেরি হবে বুঝতে পারিনি। তুমি খাবার খেয়েছ? সিতারা কিছু বলল না। চোখ নামিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকল। সায়ন তার দিকে তাকিয়ে বুঝতে পারল অভিমান হয়েছে মেয়েটার। সে একটু হাসল, ধীরে ধীরে এগিয়ে এসে সিতারার মাথায় হাত রাখল। সরি, অনেক ব্যস্ত ছিলাম আজ। জানো তো, পেশেন্টদের ফেলে আসতে পারি না। সিতারা তবুও কিছু বলল না। ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সায়ন এবার সত্যি মন দিয়ে তাকালো তার দিকে। ক্লান্তির মাঝেও সে মুগ্ধ হল মেয়েটার অভিমানী চেহারা দেখে। সে আস্তে করে সিতারার কাঁধে হাত রেখে বলল, খাওনি এখনো তাই না? অভিমানী সিতারা এবার মুখ খুলল। বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা আমার অভিমানী বউ, আপনি খাবার নিয়ে একেবারে রুমে আসুন, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। বলেই সায়ন কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সায়ন ফ্রেশ হয়ে এসে দেখল সিতারা খাবার নিয়ে এসে বসে আছে। সায়ন এগিয়ে এসে সিতারার পাশে বসে আদুরে গলায় বলল, আমার চুলটা মুছে দিবে বউ? অভিমানী সিতারা সায়নের কথা ফেলতে পারল না। চুপচাপ ছেলেটার চুল মুছে দিল। এরপর কোনো কথা না বলে নিজ হাতে সায়নকে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল। এরপর খাবারের প্লেট কিচেনে রেখে এসে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল। সায়ন চুপচাপ মেয়েটার কাজ দেখল। মেয়েটা আজকাল বেশ অভিমানী হয়ে গিয়েছে। সায়ন গিয়ে মেয়েটার পাশে শুয়ে পড়ল। হাত টেনে জড়িয়ে ধরল মেয়েটাকে। কিন্তু মেয়েটা মুচড়ামুচড়ি শুরু করল। সায়ন আর না পেরে প্রথমবারের মতো মেয়েটার ওষ্ঠে ওষ্ঠ ডুবিয়ে দিল। অতঃপর সায়ন নিয়ন্ত্রণ হারাল। বউকে একেবারে নিজের করে নিল। এইভাবেই কেটে গেল আরও কিছু দিন। সিতারা এবং সায়ন একসাথে কাটানো সময়গুলো উপভোগ করছিল। কিন্তু সিতারা কিছুদিন ধরেই একটু অস্বস্তি অনুভব করছিল। মাথা ঘোরানো, একটু বেশি ক্লান্তি, সবকিছু মিলিয়ে কিছু একটা অদ্ভুত লাগছিল। সায়ন কিছুটা চিন্তিত, মেয়েটা কয়েকদিন ধরেই বলছে তার দুর্বল তো লাগে, মাথা ঘুরাই। সায়ন সিদ্ধান্ত নিল সিতারাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। সায়ন সিতারাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, মিসেস সিতারা আপনি প্রেগন্যান্ট। তবে চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে। সিতারা কিছুক্ষণ চুপ করে রইল, তার মাথায় যেন বজ্রপাতের মতো আঘাত লাগল। সায়নও প্রথমে কিছুটা চমকে উঠল, তবে তার মুখে চিন্তার কোনো ছাপ দেখা গেল। সে হালকাভাবে সিতারার হাতটা ধরল এবং গম্ভীর গলায় বলল, বাসায় চলো। সিতারা সায়নের হাত শক্ত করে ধরে বাসায় ফিরে এল। বাসায় ফিরে সিতারাকে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, তুমি ঔষধগুলো খাওনি? না। কিন্তু কেন? কারণ আমার বাচ্চা চাই। আপনি সারাদিন বাইরে থাকেন। তাহিনা কলেজে আর কোচিংয়ে থাকে, বাসায় শুধু আমি আর আম্মু একা। আম্মুও নিজের রুমে থাকে সব সময়। আমি একা হয়ে যাই। একা একা ভালো লাগে না আমার। বলতে বলতেই মেয়েটা সায়নের ভয়ে ঠোঁট চেপে কেঁদে উঠল। তা দেখে সায়ন সিতারাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা আচ্ছা চুপ করো। ঠিক আছে, আমি কিছু বলছি না তোমাকে। তবে সাবধানে থাকবে সবসময়। সিতারা খুশি হয়ে গেল। সায়নকে শক্ত করে